কি ব্যাপার, এত রাগ কেন? কোনো কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। বল, কেন কল দিলি? কিছু তো একটা হয়েছে, সেটা পরে জানবো। এখন রেডি হ, বের হ, অনেকদিন পর নিজের দেশে ঘুরবো। আর গুলোরে কল দিছিস? দিতেছি, তুই রেডি হ বলে ফোন কেটে দিল। তারপর রেডি হয়ে বের হলাম ওদের উদ্দেশ্যে। অন্যদিকে শিফা কান্না করতে করতে গেল মায়ের কাছে। কি রে, কি হয়েছে তোর? এত কাঁদছিস কেন? তোমার ছেলে অনেকটাই বদলে গেছে। আমি ভাবছি ও এখনো আমায় ভালোবাসে, কিন্তু ওর আমার প্রতি কোনো অনুভবই নেই। তোমার ছেলের জন্য আমি কি কম কষ্ট পেয়েছি এতদিন? ওর সাথে তুই যা করেছিস তার থেকে কমই। আর ও নিজেও এই 4 বছর কাঁদতে কাঁদতে শক্ত হয়ে গেছে। তোমার শান্ত ছেলেকে আমি নরম বানাবো, আর এবার ওকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো, আর কখনো ছাড়বো না ওকে। তাতে আমার যত কষ্টই সহ্য করতে হয় করব। শোন মা, ভালোবাসা অনেক কিছু বদলে দিতে পারে। তোকে ভালোবাসা দিয়েই ওকে ঠিক করতে হবে। এখন তুমি দেখো তোমার ছেলের অবস্থা কি করি, বলেই চলে গেল নিজের রুমে। এদিকে আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কি রে ভাই, সবার পরিবারের সবাই কেমন আছে? এদিকে আমার অবস্থা খারাপ। শিফা আবার জ্বালানো শুরু করেছে। ভাই দেখে শুনে চল, মেয়েটা তো অনেক ভালোবাসতো। আর যা করিস বুঝে শুনে কর। ভাই, আজকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিছি। এভাবে বলছিস কেন? বংশের বাতি জ্বালাবি কি করে? শালা তোরাও না। এখন এসব বাদ দে, বল এখন কি করবি? আজকে ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু রুদ্র নেই। আগেও ওর দাদু বাড়ি যেতে বলেছে সবাইকে। তাহলে চল, ওকে নিয়ে আসি, কাছেই তো, পাশের শহরে। আজকে গেলে আসতে দিবে না, কালকে ওকে নিয়ে আসতে হবে, ও বলে দিয়েছে। তাইলে এখন কি করব? কি আর করব, সবাই বাসায় ফোন দিয়ে জানিয়ে দাও আজকে রাতে কেউ বাসায় ফিরবো না, রুদ্র দাদু বাড়ি যাব। আচ্ছা, তাহলে সবাই তাই করি। তারপর যে যার বাসায় ফোন করে জানিয়ে দিলাম। মা যেতে মানা করছিল, কিন্তু অনেক বোঝানোর পরে যাওয়ার অনুমতি দিয়েছে। পাশে শিফা যেতে দিতে মানা করেছিল, তা অবশ্য আমি শুনতে পেয়েছিলাম। যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে গেলাম রুদ্রর দাদু বাড়ি। ওখানে যাওয়ার আগে রুদ্র রাস্তায় দাঁড়িয়েছিল আমাদের এগিয়ে নেওয়ার জন্য। তারপর ওর সাথে পৌঁছে গেলাম ওর দাদু বাড়ি। বাসায় গিয়ে ওর দাদুর সাথে কুশল বিনিময় করলাম। সে আমাদের রেস্ট নেওয়ার জন্য রুমে যেতে বলেছে, আমরাও চলে গেলাম। কিন্তু মাঝপথে ফোনটা বেজে উঠলো। তাকে দেখি একটা অচেনা নাম্বার। প্রথমবার দেখতে দেখতে কেটে গেল, আবার সাথে সাথে কল আসলো। এবার রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৌঁছে গেছো ঠিক মতো? ও তুই কেন আমায় ফোন দিয়েছিস? আমার কোনো বিষয়ে কোনো কথা বলবি না। আরে এইভাবে কথা বলতেছো কেন? আমি তো তোমার পায়ে ধরেও ক্ষমা চেয়েছি। ধুর, তুই ফোন রাখ বলে ফোন কেটে দিলাম। সামনে তাকিয়ে দেখে ওরা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো এলিয়েন। কিরে, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই এভাবে কথা বললি কি করে? কেন, ভুল কিছু করেছি? না, তা না হলে এত কঠোর হলে কি করে? কষ্ট মানুষকে কঠোর করে তোলে। এটা ঠিক বলেছিস, কষ্ট একটা মানুষকে পাল্টে ফেলে। তোরা এখন এমন করবি নাকি? চল একটু রেস্ট নিয়ে ঘুরতে বের হবো। তারপর রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। অনেক হয়েছে, চল একটু গ্রামটা হেঁটে আসি। আচ্ছা চল সবাই। তারপর সবাই মিলে গ্রামটা ঘুরলাম। খুবই ভালো লাগলো। অনেকদিন পর নিজের দেশের মাটির গন্ধ পাচ্ছি। সবাই খুব এনজয় করলাম। রাতে রুদ্রদের বাসায় গেলাম, সবাই বসে আড্ডা দিতে লাগলাম। তখনই খাবার খেতে ডাকলো, তাই খাবার টেবিলে গেলাম সবাই। রুদ্র ওর চাচাদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই খুব ভালো মনের, তাই তাদের সাথে মিশতে সময় লাগলো না। তারা খুব হাসি খুশি থাকে। যাই হোক, খাবার খাওয়ার পরে তাদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে আসলাম। সবাই বসে কাঠ খেলতে লাগলাম। আমরা এটা করে টাইম পাস করে খেলতে লাগলাম। তখনই ফোনে কল আসলো। খেলাতে মনোযোগ থাকায় না দেখেই রিসিভ করলাম। তুমি খাবার খেয়েছো? আবার তুই কল দিছস? তোর সমস্যাটা কি বলতো? তুই আমার পিছু নিচ্ছিস কেন? আমায় কি একটু শান্তিতে থাকতে দিবি না? ওই, আমি তোমার শান্তি নষ্ট করলাম কিভাবে? আমি তো শুধু তোমার সাথে কথা বলতে চাই। 4টা বছর প্রচুর কষ্ট পেয়েছি। আরও কষ্ট দিতে চাও তুমি? তাহলে দাও দেখি কত কষ্ট দিতে পারো। আমি এখন তোর সাথে কথা বলতে চাই না, ফোন রাখ তুই, বলেই ফোন কেটে দিলাম। আমি আবার খেলায় মন দিলাম। অন্যদিকে শিফার চোখ না চাইতেও ভিজে গেল কান্না করে। আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এদিকে আমিও কিছুক্ষণ খেলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রুদ্রর ডাকে ঘুম ভাঙল। লিমন,
ওঠ, আমি আজকে তোদের এলাকা ঘুরতে যাব। উঠেছি। দেখো আমাদের ভাগ্য কতটা ভালো, তোর বাড়ি আমাদের পাশের শহরে। প্রতিদিন আমাদের সাথে আড্ডা দিতে পারবি, বাইক তো আছেই। রে, তবে এখন বাসায় দিয়ে প্যারা দিয়েছে বিয়ের জন্য, তারপর নাকি বাবার অফিসে বসবে। একই অবস্থা আমারও, তবে আমি বলেছি আরো কিছুদিন যাক। আমার বলতে হয় নাই, এটা মা নিজেই বাবাকে বলে দিয়েছে। হয়েছে, এখন বাদ দে, ফ্রেশ হয়ে রেডি হ, আবার খাবার খেয়ে বের হব। তারপরে সবাই ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর রুদ্র সবাইকে নিয়ে গেল খাবার টেবিলে। সবাই খাবার খেলাম এবং সবাইকে বিদায় দিয়ে বের হলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের শহরে, যে যার বাসায় গেলাম। বিকালে বের হব, তাই রুদ্র শ্যামদের বাসায় গেল। বাসায় পৌঁছে দেখে একজন মেয়ে আছে নতুন। একবার দেখে আর না তাকিয়ে রুমে চলে গেলাম, কারণ আমার আর মেয়েদের প্রতি আগ্রহ নেই। মেয়ে মানেই ছলনাময়ী মনে হয়। রুমে গিয়ে বিছানায় বসতেই শিফা রুমে আসলো। তুমি নাকি এসে পড়েছো, শরীর ক্লান্ত লাগছে, তোমার মাথা টিপে দেব? না থাক, লাগবে না, তুই রুম থেকে গেলেই আমি খুশি। আমি যাব না রুম থেকে। আর শোনো, বাসায় একটা মেয়ে এসেছে, ওর দিকে যেন ভুলেও তাকাতে না দেখি। আর কথা তো বলবেই না। তুই যা তো রুম থেকে, বলেই ওর হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে ঘুম দিলাম। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেতে গেলাম। মা, খাবার দাও। দাঁড়া বাবা, এই তো একটু অপেক্ষা কর, রান্না এখনো হয়নি। ওকে, আমি বসে আছি, তাড়াতাড়ি করো। আমি সোফায় বসে ফোন টিপতে লাগলাম। হাই, আমি ঋতু। আমি একটা মেয়ে কণ্ঠ শুনে তার দিকে তাকালাম। দেখি সকালের মেয়েটা। কে আপনি? আমি তোমার বড় ভাবির মামাতো বোন। এই প্রথম তোমাদের বাসায় আসলাম। ও আচ্ছা, ভালো তো। আপনার এখানে কি চাই? কিছু না, আপনার সাথে পরিচিত হতে আসলাম। ও আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করার আছে? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমার সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল, কাউকে পাত্তা দিলাম না। তোমার সাথে নিজে থেকে কথা বলতে এসেছি বলে ভাব নিচ্ছ। দেখুন, আমি ভাব নেই না, তবে আমার মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে না, তাই আপনি বিরক্ত কইরেন না। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি, আবার পরে বিরক্ত করব বলেই চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, পাগল নাকি, এর থেকে দূরে দূরে থাকতে হবে। অন্যদিকে ঋতু যেতে যেতে ভাবছে ওকে আমার লাইফ পার্টনার বানাতে হবে, ছেলেটাকে খুব ভালো লেগেছে। এসব ভাবতে লাগলাম, এরই মধ্যে মা ডাক দিল, লিমন, খেতে আয়। আচ্ছা মা, বলেই খাবার টেবিলে গিয়ে বসলাম। ঋতু মেয়েটাও সাথে সাথে টেবিলে এসে আমার পাশের চেয়ারে এসে বসলো। আমার দিকে তাকিয়ে একটা চোখ মেরে দিল। আমি সাথে সাথে ওর দিকে থেকে চোখ সরিয়ে নিলাম। কি মেরে বাবা, জানা নেই শোনা নেই চোখ মেরে দিল। এসব ভাবতেছি তখনই শিফা খাবার নিয়ে আসলো। আমি ওর দিকে তাকিয়ে দেখি শিফা রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর ওই দিকে না তাকিয়ে খাবার খেয়ে রুমে গেলাম বিশ্রাম নেওয়ার জন্য। শিফাও সবকিছু গুছিয়ে আমার রুমের সামনে গেল। রুমে ঢুকেই ডাইরেক্ট আমার পাশে শুয়ে পড়লো। এ কি, তুই আমার পাশে শুয়ে পড়লি কেন? যা এখান থেকে। ওই একদম চুপ। মেয়ে পটাতে তো ভালোই শিখে গেছিস, একদিন ওই মেয়েটাকে পটিয়ে ফেলেছিস। দেখ, আমি একদম ওই মেয়েটার সাথে কথা বলতে চাই না, কিন্তু ও নিজেই ফালতু কাজ করতেছে। করবে না, এখন নিজের স্টাইল বাড়িয়ে ফেলছিস। মেয়েদের দেখলে অ্যাটিটিউড নিয়ে বসে থাকোস, মেয়েরা তো এসবই ভালোবাসে। তো আমি কি করব? আমি আমার মতনই থাকবো। আমার লাইফে আমি কোনো মেয়েকে জায়গা দিতে চাই না। ওই চুপ, একদম চুপ বলেই জোর করে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। আমি জোর করে ছাড়িয়েই শিফাকে একটা থাপ্পড় মারলাম। যা, বের হ আমার রুম থেকে, এসব বেহায়াপনা আমার সামনে করবি না। শিফা আমার রাগ দেখে ভয় পেয়ে মাথা নিচু করে রইল। কি হলো, যাচ্ছিস না কেন? নাকি আবার মারতে হবে? মারতে চাইলে মারতে পারো, আমি তোমার হাতে মার খেতে খেতে মরে যাব, তবে কবরটা তুমি নিজের হাতে দিও আমায়। ধুর, আমি গেলাম রুম থেকে, তুই থাক এখানে। আমি গিয়ে বাসার ছাদে উঠলাম। উঠে মনের কষ্ট আনন্দে মিলিয়ে একটা সিগারেট ধরালাম। এই সিগারেট আমার কষ্টের সঙ্গী ছিল। আপনি তাহলে সিগারেটও খান পিছন থেকে? দেখতেই তো পাচ্ছেন। এটা না খেলে হয় না। দেখুন, এটা আমার ব্যক্তিগত কাজ, এই নিয়ে আপনি কথা বলার কেউ নয়, বলেই অন্যদিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলাম। পিছন থেকে কেউ একজন এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে নিল। আমি ওর দিকে তাকিয়ে দেখি, শিফা, তুই সিগারেট নিলি কেন? আমি এটা খেতে দিব না। আমি যেই হাত উঠিয়ে থাপ্পড়
মারতে যাব তখনই শিফা ভয় পেয়ে মাথা নিচু করে নিল। ওর ভয়ার্ত মুখ দেখে আর মারতে পারলাম না। আমি ওখান থেকে নিচে চলে আসলাম। আমি চলে আসার পর ওই তুমি লিমনের পিছনে পড়ে আছিস কেন? তা তো দেখতেই পেলাম কি ভালোবাসে ও তোমাকে। শোনো, এখন আমি ওকে ভালোবাসি, তুমি ওর পিছন ছেড়ে দাও। আচ্ছা, দেখা যাক কে সফল হয় ওকে বিয়ে করতে। আচ্ছা দেখা যাক বলেই নিচে নেমে গেল। শিফা এখন গভীর চিন্তায় পড়ে গেল। এদিকে আমি রুমে গিয়ে রেডি হলাম বের হওয়ার জন্য। তখনই শিফা দ্রুত আমার রুমে আসলো। কিরে, আবার আমার রুমে কেন? প্লিজ তুমি একটু সাবধানে থাকবা। ওই ঋতু তোমার পিছু নিয়েছে, ও তোমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি শিফার মুখ দেখে বুঝতে পারলাম ও সত্যি বলছে। ও মুখে চিন্তার ছাপ ছিল অনেক, তবু ওকে কষ্ট দেওয়ার জন্য তা আমি বুঝে নেব। তোর এই বিষয়ে কথা বলতে হবে না। তারপর আমি শিফার সামনে দিয়ে বের হলাম। বাসার বাইরে বের হয়ে আড্ডার জায়গায় গিয়ে 1 কাপ চা ও একটা সিগারেট খেতে লাগলাম। ওদের ফোন দিয়েছিলাম, ওরাও একটু পর চলে আসলো। কিরে, কি হয়েছে? আগে এসে বসে থাকলি এখানে। ভাই আর বলিস না, এমনিতেই শিফা প্যারা দিচ্ছে, তার উপর আবার ভাবির একটা বোন এসেছে। কি বলিস ভাই? এরকম হলে তো চলবে না, সাবধানে থাকিস। মেয়েদের বিশ্বাস নেই, যে কোনো সময় যাই কিছু ইচ্ছা করে ফেলতে পারে। চল এখন ঘুরতে যাই। তারপর সবাই মিলে ঘুরলাম অনেকক্ষণ ধরে। রাতে যে যার বাসায় ফিরলাম। রাতে অনেক ক্লান্ত ছিলাম, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখনই রুমে এসে কেউ একজন আমায় জড়িয়ে ধরলো। আমি লাফিয়ে উঠলাম। কে কে বলেই লাইট অন করলাম। তারপর তাকিয়ে দেখি শিফা। তুই এত রাতে আমার রুমে আসলি কেন? আমি তোমার সাথে ঘুমাবো তাই। সি সি সি, তোর লজ্জা করে না এসব বলতে? চুপ, একদম চুপ বলেই জড়িয়ে ধরলো আমায়। আমি ছাড়িয়ে থাপ্পড় মারলাম। যা, বের হ রুম থেকে। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো? না, তুই বের হ রুম থেকে। শিফা নিজেই নিজের চুল এলোমেলো করতে লাগলো, ওড়নাটা দূরে ফেলে দিল। এরপর জোরে জোরে চিল্লাতে লাগলো। আমি ওকে আর কিছুই বলতে পারলাম না। তার আগেই দরজা ঠক ঠক আওয়াজ এলো। শিফা দৌড়ে গিলে দরজা খুলে দিল এবং আম্মুকে দেখেই জড়িয়ে ধরলো। কি হয়েছে এখানে? শিফা, তুই চিৎকার দিয়েছিস কেন? তখনই পরিবারের বাকিরা সবাই চলে আসলো। তোমার ছেলে আমার সাথে কিছু না বলেই জড়িয়ে ধরে কেঁদে দিল। কি লিমন, এসব কি সত্যি? তুই এটা করেছিস? না মা, বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। তাহলে কি একটা মেয়ে ওর ইজ্জত নিয়ে মিথ্যা বলতে পারে? মা পারে কিনা জানি না, আজকেও আমায় ফাঁসাচ্ছে। মা আমার কাছে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মারলো। তুই এইরকম একটা কাজ করবি কখনো ভাবতে পারিনি। বিদেশে গিয়ে পড়ালেখার বাদ দিয়ে এসব করেছিস নাকি? শোন, কালকে আমি তোর আর শিফার বিয়ে দিব। আমি তো ওকে বিয়ে করবই না। তুই আবার আমার মুখের উপরে কথা বলছিস? বাবা, এই সবাই চলো এখান থেকে, ওর সাথে কেউ কথা বলবো না। দাঁড়াও, সবাই একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছে। ও মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই নাকি? বাবা, আপনিও আমার এরকম ভাবছেন? নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, তুমি যদি ওকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। বাবা, যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমাকে বাবা ডাকবি না তুই। নিশ্চয়। সবাই চলে গেল। সবাই এখন যে যার রুমে যাও। আর তোমরা একজন রহস্যকের সাথে কিরকম ব্যবহার করবে তা তোমরা ভালো করেই জানো। কেউ একবার আমার দিকে তাকালো না। এই মেয়েটার জন্য আমি কোথাও শান্তি পাবো না, আর আমার পরিবারও তা বিশ্বাস করে নিল। এখন আমি কি করব? বিছানায় বসে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো, দেখি 9টা বেজে গেছে। আজকে কেউ আমায় ডাকেনি। খুব ক্ষুধা লাগছে, তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে তো আমি অবাক, কারণ সবাই একসাথে খাবার খাচ্ছে, কেউ আমায় ডাকেনি। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আজকে আমাকে ছাড়া সবাই খাবার খাচ্ছ, আমাকে কেউ ডাকলেও না বলছি। আর পরিবারের সবার দিকে তাকিয়ে দেখে দাঁড়ানো। আমরা একজন ধর্ষকের সাথে বসে এক টেবিলে খাবার খেতে পারবো না। মায়ের কথাটা দিলে গিয়ে তীরের মতো লাগলো। চোখ দুটো ভিজে গেল আমার। আমি টেবিল থেকে উঠলাম। সবাই বসো, আমার খাবার দরকার নেই। ওখান থেকে উঠে একবার শিফার দিকে তাকালাম, দেখি ও কান্না করতেছে নীরবে। আমি ওর কান্না দেখে হালকা হেসে বাসা থেকে বের হলাম। বাইরে গিয়ে একটা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট
নিলাম। সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে আড্ডার জায়গায় চলে গেলাম, কারণ সবার এই সময় আসার কথা ছিল, কিন্তু এখনো কেউ আসেনি। একা একা সিগারেট টানতে লাগলাম, একটার পর একটা। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। কিরে, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? সিগারেটে একটা লম্বা টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়লাম। ভাই, আমার লাইফে শান্তি নাই। একটার পর একটা বিপদ আমার জন্য রেডি থাকে। মানে কি হয়েছে সবকিছু খুলে বলতো আমাদের। চোখ দিয়ে পানি বের হলো রাতের কথা মনে করে। দাঁড়া লিমন, তোর চোখের পানি সত্যি করে বল কি হয়েছে। কালকে রাত থেকে শুরু করে সকালে সবকিছু খুলে বললাম ওদের। কি বলছিস এসব লিমন? ওই মেয়েটার জন্য তোর পরিবারও এমন করেছে? ভাই, তুই দেখ ভালো করে সামনে কি হয়। তাই ভাবতেছি। জীবনটা বেদনায় পরিপূর্ণ। অনেকদিন ধরে শান্তির মিল নেই। যাবেন? না, পেটে কিছু ঢুকবে না, খাওয়ার কোনো ইচ্ছে নেই। তারপর ওরা জোর করে রেস্তোরাঁয় নিয়ে গেল। সেখানে গিয়ে হালকা খাওয়া দাওয়া করলাম। ইচ্ছে ছিল না, তবু খেতে হলো ওদের জোরাজোরির জন্য। যাই, ওদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে গেলাম। ওরা অবশ্য দুপুরের খাবার বাইরে থেকে খেয়ে যেতে বলেছিল, কিন্তু আমি খাইনি। বিশ্বাস ছিল দুপুরে খেতে পারবো সবার সাথে। বাসায় পৌঁছালাম। বড় ভাবি আর মেজ ভাবি আমার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। তাদের সাথে কথা বলতে যাব তার আগেই, লিমন, তুই আমাদের সাথে কথা বলতে আসিস না। তোকে ছোট ভাইয়ের মতো মনে করতাম, আর তুই কিনা এরকম। ছি ছি। ভাবি, বাদ দাও তো, কার সাথে কথা বলতেছো তুমি? কথাটা গিয়ে কলিজায় আঘাত করলো। আর সামনে আগানোর ইচ্ছা ছিল না, তাই রুমে চলে গেলাম। নিজের রুমের সামনে দেখি ঋতুটা দাঁড়ানো। আমি দেখো না দেখার মতো রুমে যেতে লাগলাম। হাই রে, ছেলে দেখে কতটা নিষ্পাপ মনে হয়। আসল মুখটা তো কালকে সবাই দেখে নিল। আমি তার দিকে তাকিয়ে হাসি দিয়ে রুমে চলে গেলাম, কারণ এখন এমনিতেই সবাই খোঁচা দিবে। ওই মেয়েটা আমাকে তারই যোগ্য করে ফেলেছে। যাই হোক, রুমে গিয়ে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার খাওয়া শুরু করেছে। আমি আবারও গিয়ে বসলাম টেবিলে। সবাই উঠে দাঁড়ালো। তাদের দাঁড়ানো দেখে আমি সেখান থেকে চলে আসলাম। তারা খাবার খেতে বসলো। আমি রুমে যাওয়ার পর শিফা রুমে আসলো খাবার নিয়ে। কেন এসেছি সেখানে? তুমি খাবারটা খেয়ে নাও। আমার পেট তো খাবার টেবিলে বসেই ভরে গেছে। দেখো, তুমি প্লিজ খাবারটা খেয়ে নাও। এমনিতেই সকালেও খাবার খাওনি। তাতে তোর সমস্যা কি? যা, তুই বোন যা করেছিস আমার সাথে, তারপর আর আমার সামনে আসিস না। শিফা কান্না করতে করতে রুম থেকে চলে গেল। চোখ দিয়ে এমনিতেই অনবরত পানি পড়তেছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে ছাদে গেলাম, কারণ সেখানে সিগারেট ছিল। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে একটা সিগারেট জ্বালালাম। টানা 4টা সিগারেট খেলাম। দুপুরের রোদ্রে ছাদে ভালো লাগছিল না, তাই প্যাকেট নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে সিগারেট টানতে টানতে চোখ লাল হয়ে গেল। শরীরও ক্লান্ত হয়ে গেছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো ফোনের কল আসার শব্দে। ফোনের দিকে না তাকিয়ে ফোন রিসিভ করলাম। হ্যালো লিমন, কোথায় তুই? আমি তো বাসায়। কেন? এই ওয়েট, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আরে বোকা, আমি ঘুমাচ্ছিলাম, তাই কণ্ঠ এমন। লিমন, তোকে অনেকদিন ধরে চিনি আমি। সো তুই আমাকে এটা বোঝাস না? তুই এখনই বাসা থেকে বের হবি, আমরা আসতেছি তোর বাসার সামনে। আমি শিওর তুই কোনো সমস্যায় আছিস। আরে ভাই, তোর কোনো কথা শুনতে চাই না আমি। তুই 10 মিনিটের ভিতরে বের হবি। আমি ওদের ফোন দিয়ে বের হতে বলতেছি, বলে ফোনটা কেটে দিল। এখন আমাকে বের হতেই হবে, না হলে ওরা কেউ আমার সাথে কথা বলবে না, অভিমান করে থাকবে। আমাদের মধ্যে সম্পর্কটা এমন যে আমাদের মধ্যে কারো কিছু হলে সহজেই বুঝে যাব। যাই হোক, রেডি হয়ে নিচে নামলাম। শিফা সামনে আসলো। কোথায় যাচ্ছ তুমি? আজকে সারাদিনও তুমি কিছু খাওনি। তোকে আমার সামনে আসতে বারণ করেছি, যা আমার সামনে থেকে। আমি যাব না। তোমার চোখ লাল কেন? এত কান্না করছো নাকি? অতিরিক্ত সিগারেট খেয়েছো? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাকে বলবে না তো কাকে বলবে তুমি? এটা তোকে বলবো কেন? আমার যাকে ইচ্ছে তাকে বলবো। সাইড দে সামনে থেকে, বলেই ওকে হাত দিয়ে সরিয়ে বাইরে বের হলাম। বাইরে বের হতেই দেখি সব কয়টা দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে যেতেই ওরা সবাই আমার দিকে তাকিয়ে থাকলো। কেউ কোনো কথা বলছে না। সবাই গিয়ে বাইকে বসলো। এবার পার্থর কথা বললো, আয় তাড়াতাড়ি বাইকে বস। আমি বাইকে উঠে পড়লাম, কারণ আমি জানি এখন প্রশ্ন করলে ওরা উত্তর না দিয়ে আমার উপর হামলা শুরু করবে। বাইক গিয়ে থামলো একটা রেস্টুরেন্টের সামনে।
এখানে আসলি কেন? কোনো কথা না বলে বাইক থেকে নেমে ভিতরে চল। কিন্তু আবার কিসের কিন্তু? ভিতরে যেতে বলছে, ভিতরে যা। আমি চুপচাপ হাঁটা ধরলাম, তর্ক করলাম না। এরা যে পরিমাণ ক্ষেপে আছে, কখন আবার উত্তম মধ্যম দেয়। ওরা ভিতরে প্রবেশ করে আমার জন্য খাবার অর্ডার করলো। আমার একার জন্য খাবার অর্ডার করলি কেন? তোরা খাবি না? কথা না বলে চুপচাপ খা। তুই দুপুরে কিছুই খাসনি তাই না? কি হলো, চুপ কেন? নিশ্চয়ই দুপুরে খাবার খেতে যাওয়ার সময় অপমান করেছে। ভাই, তোকে বললাম না দুপুরে খাবার খেয়ে যেতে, শুনলি না আমার কথা? আরে ভাই থাম তোরা, ওকে খেতে দে আগে। লিমন আগে খাবারটা খেয়ে নে। পেটে ক্ষুধা ছিল, খাবারটা খেয়ে নিলাম। তারপর রেস্টুরেন্ট থেকে বের হলাম। বিল ওরাই একজন দিল, আমি দিতে চেয়েছিলাম, দিতে দেয়নি। লিমন, এখন কয়দিন এরকম অত্যাচার সহ্য করবি? ভাই আমি দেখি কয়দিন, তবে 1 সপ্তাহের মধ্যে শিফাকে বিয়ে করতে হবে। আমার বাবা যেহেতু কসম দিয়েছে, তার কিছু হোক, আমি চাই না। তাও ঠিক, তোর মাথায় কোনো চিন্তা ভাবনা আছে এখন? না, এখনো ভাবিনি। আগে দেখি কয়েকদিন, তারপর যা মনে হবে তাই করব। রুদ্র একটা বিরিয়ানির প্যাকেট হাতে এনে দিল। শোন, রাতেও কিছু হতে পারে, তোর ক্ষুধা লাগতে পারে, খেয়ে নিবি। আর তোর চোখ লাল কেন ভাই? নিশ্চয়ই কেঁদেছিস আর সিগারেট খেয়েছিস বেশি। ভাই তুই এরকম করছিস কেন? তুই যে পরিমাণ শক্ত হয়েছিস, তোকে দেখে আমরা অনুপ্রেরণা পেয়েছি। এটা তো দ্বারা মানায় না, তোকে আবারও শক্ত হতে হবে। ভাই এটা তো শুধু বলছিস পরিবারের অবহেলা কেমন লাগে তা আমি বুঝি। যে ভাবিরা আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, তারা আমার সাথে কথা বলে না। আর ভাইয়ারা তো আমার সামনেই পড়ে না ভুলে। আর যে মা বাবা আমাকে ছাড়া খাবার খাইতো না, তারা আমাকে খাবার টেবিলে দেখলে উঠে চলে যায়। ভাই মন খারাপ করিস না, তুই জীবনে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান, এটাও তুই পারবি। ভাই আমার শরীরটা ক্লান্ত লাগছে, আমার বাসায় যেতে হবে। তাহলে আমরা আর বাইরে থেকে কি করব? চল লিমনকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা বাসায় চলে যাই। সেটাই ভালো হবে, চল। তারপর বাইকে করে ওরা আমাকে আমার বাসার সামনে গিয়ে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসার ভিতরে গেলাম, কাউকে না দেখে সোজা রুমে চলে গেলাম। বিরিয়ানির প্যাকেটটা ভালোভাবে রেখে বিছানায় হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম। রাতেও ঠিক আগের মতো ব্যবহার করলো সবাই। সিগারেট খেলাম রাত 12টা পর্যন্ত সেদিন। তারপর বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে পারছি না, শুধু অনবরত কষ্ট হচ্ছে। আমি বিদেশে থেকে এতদিন কষ্ট পেলাম, এখানে এসেও শান্তি পেলাম। লাইফটা হেল্প করে দিল। এভাবে কেটে গেল 6 দিন। এখনো কেউ আমার সাথে কথা বলে না, শুধু শিফা ছাড়া। প্রতিনিয়ত খাবার খাওয়ার সময় অপমানিত হতে হয়েছে। ওই অপমান আর অবহেলা আমাকে খুবলে খুবলে কষ্ট দিয়েছে। শিফা প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু প্রতিবারই ওকে খাবার নিয়ে কেঁদে বের হতে হয়েছে। আমার জীবনটা শেষ করে দিল মেয়েটা। ও আসার পর থেকে আমার জীবনটা প্যারার উপর রেখেছে, ওটা নাকি ভালোবাসা। তারপর করলো অবহেলা এবং শেষে একটা মিথ্যা অপবাদ দিল, যার জন্য আমাকে পরিবারের অবহেলা সহ্য করতে হচ্ছে। যাই হোক, গল্পে ফেরা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। সামনে শিফা এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ তুমি? আজকে আমার সাথে তুইও যাবি। কি সত্যি আজকে তুমি আমায় নিয়ে বের হবে? তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে বের হবি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ওকে তো একটু তাড়াতাড়ি করবি। আচ্ছা বলেই চলে গেল। শিবা চলে যেতেই আমি আমার বন্ধুদের ফোন দিলাম। সবকিছু ঠিক আছে তো? সব গুছিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি শিফাকে নিয়ে। আচ্ছা একটু তাড়াতাড়ি কাজিনকে বাসা থেকে উঠিয়ে নিয়ে এসে, সে আজকে কাজী অফিসে যেতে চাইছিল না। ও আচ্ছা আসতেছি। সিয়াম ফোন কেটে দিল। 15 মিনিট পর শিফা চলে আসলো। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, চলো তাড়াতাড়ি, আমাদের বের হতে হবে। আগে আমার দিকে তাকাও, দেখো তো আমায় কেমন লাগছে। দেখ শিফা, আমার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে বলেই হাঁটা শুরু করলাম। শিফা হালকা কষ্ট পেলেও আমার পিছু পিছু চলে আসলো, কারণ ও এতটুকুতেই খুশি যে আমার সাথে বের হতে পেরেছে। বাইরে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওকে উঠতে বললাম। ও উঠে বসলো। আমি দাঁড়িয়ে আশেপাশে রিক্সা খুঁজতেছি। কি হলো, তুমি উঠতেছো না কেন? দাঁড়া, রিক্সার একটা আসুক, তুই বস এটাই। রিক্সা আর ডাকবা কেন? তুমি এই রিক্সাতেই উঠবা বলে আমাকে হাত ধরে টান দিয়ে রিক্সায় উঠালো। আরে আরে চুপ, এইভাবে বসো বলে আমার হাত ধরে বসিয়ে রাখলো। তারপর আমি কিছু বললাম না, কারণ ও আজকে অনেক খুশি হবে। চলে গেলাম কাজী অফিসের সামনে। আমি রিক্সা থামাতে বললাম। এ কি, এখানে রিক্সা থামালে কেন? চুপ থাক আর রিক্সা থেকে নাম। শিফা আমার কথা মতো রিক্সা থেকে নামলো। আমি ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করলাম। চল আমার সাথে। আমরা কাজী অফিসে যাব কেন? আজকে আমরা বিয়ে করব। কিন্তু পরিবারকে না জানিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে?
তুই ভিতরে চল, বেশি কথা বলিস না, আর আমাকে বিয়ে না করতে চাইলে চলে যেতে পারিস। না না, আমি তোমায় হারাতে পারবো না। চলো, আজকে আমি তোমায় বিয়ে করব। তারপর কাজী অফিসে গিয়ে আমাদের বিয়ে সম্পূর্ণ করা হলো। সাক্ষী ছিল আমার বন্ধুরা। শোন, এখন সোজা একটা রিক্সা নিয়ে বাসায় যাবি। আচ্ছা, কিন্তু তুমি কখন আসবে? আমি চলে আসবো ঠিক সময়, তুই বাসায় চলে যা। শিফা চলে যাওয়ার পর আমার বন্ধুরা কাছে আসলো। তো পরবর্তী প্ল্যান কি? তার সময় হলেই বুঝতে পারবি। বন্ধু, আমি গেলাম, আমার কিছু কাজ আছে। আচ্ছা যা, তবে ঠিকঠাকভাবে চিন্তা করছিস সেটা করিস। বলেই চলে আসলাম। এদিকে শিফা বাড়িতে ফিরে আমার মায়ের রুমে গেল। মা। ফুফি, ফুফি। কি হয়েছে? চিৎকার করছিস কেন? তোমার ছেলে আমাকে বিয়ে করেছে। কি বলছিস? সত্যি? ফুফি। দেখছিস, আমার বুদ্ধিতে কাজ হলো। এটা গিয়ে বাসার সবাইকে জানিয়ে দিল। সবাই প্রচুর খুশি হলো। আচ্ছা, লিমন কোথায়? সে আসতেছে একটু পর। ও আসলে ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আমাদের। সবাই আমার জন্য অপেক্ষা করতে লাগলো। দুপুরের খাবার কেউ খায়নি, এতদিন আমাকে কষ্ট দিয়েছে, আজ ক্ষমা চেয়ে একসাথে খাবে বলে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আমি যাইনি। কি মনে করেছেন আপনারা আমি শিফাকে ক্ষমা করে দিয়েছি? তাহলে ভুল ভাবছেন। আমি চলে যাচ্ছি অচেনা শহরে। ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখনো বাড়ি ফিরিনি। সবাই খুব টেনশন করছে, আমাকে ফোন দিয়ে পাচ্ছে না, কারণ আমি সিম ভেঙে ফেলেছি। শিফা আমার রুমে গিয়ে একটা চিঠি পেল বিছানার উপরে। শিফা চিঠি পেয়ে সবাইকে রুমে ডাকলো। এই চিঠিটা এখানে ছিল। কি লেখা আছে দেখি তো। শিফা বাবার হাতে চিঠিটা দিল। চিঠিতে লেখা, একটা ছেলে কতটা কষ্ট পায় বলতে পারেন কেউ? কষ্ট আমায় শক্ত করে তুলেছিল। কষ্টে আমার থেকে ভালোবাসা নামক জিনিসটাকে মন থেকে তুলে নিয়েছে আমার লাইফে। আপনারা সবাই শিফাকে চান, ও আমাকে মিথ্যা অপবাদ দিল, আপনারা বিশ্বাস করে নিলেন। আপনাদের অবহেলা আমাকে খুবলে কষ্ট দিয়েছে। আপনারা চাইছিলেন আমি ওকে বিয়ে করি, যার জন্য বাবা কসমও কেটেছিলেন। ওকে আমি বিয়ে করেছি। শিফার ব্যাগে ম্যানেজার রেজিস্টার পেপার আছে, তবে আমি আর আপনাদের কাছে নেই। অনেক দূরে, আমি, কেউ জানে না কোথায় আমি, এমনকি আমার বন্ধুরাও না। আপনাদের ইচ্ছে পূরণ করলাম, সবাই ভালো থাকবেন। চিঠির লেখা শেষ, আবার চোখ দিয়ে পানি পড়তেছে। শিফা নিয়ে চিঠিটা পড়ে অজ্ঞান হয়ে গেল। পরিবারের সবাই কাঁদতেছে তাদের ভুলের জন্য। কিছু গল্প শেষ করা যায় না, কিন্তু তবুও শেষ করে দিতে হয়। আজকে আপনাদের সকলকে একসাথে দেখেছি, কারণ আজ আমাদের কলেজে বাংলা বিষয়ের একজন ম্যাডাম জয়েন করবে। স্যার, আমাদের তো ক্লাস টাইম হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। আরে ম্যাডাম, এখনই এসে পড়বেন? বসুন, সবাই পরিচিত হয়ে তারপর ক্লাস করবেন। তারপর আর কিছু বললাম না, নিশ্চয় বসে রইলাম। তখনই আসতে পারি স্যার? একটা মেয়েলি কণ্ঠ শুনে সবাই পিছনে তাকালাম। মেয়েটাও আমার দিকে তাকালো। আমি তো অবাক, এই মেয়ে এখানে কি করে আসলো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মেয়েটা শিফা। শিফাও অবাকের চরম পর্যায়ে আমার দিকে একদিনে তাকিয়ে আছে। হ্যাঁ, আসুন মিস শিফা। স্যারের কথায় শিফার ধ্যান ভাঙলো। দুঃখিত স্যার, প্রথম দিনই লেট হয়ে গেল। এরপর থেকে প্রতিদিন সময় মতো কলেজে আসবেন। অবশ্যই স্যার। আসুন, সবার সাথে পরিচিত হয়ে নিন। জি স্যার। তারপর সবার সাথে পরিচিত হয়ে নিল। শেষে আমার কাছে আসলো। হঠাৎ করে সবার সামনে জড়িয়ে ধরলো আমাকে। শিফা। আমি অবাক হলাম। আমি ছাড়িয়ে দূরে সরিয়ে দিলাম। এসব কি হচ্ছে? আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? লিমন তোমাকে কত খুঁজেছে জানো? তোমার জন্য পুরো পরিবারে কোনো আনন্দ নেই। তুমি ফিরে চলো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে চিনি না, আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন? স্টপ ইট মিস শিফা, এখানে হচ্ছেটা কি? আসলে সরি স্যার, ওকে অনেকদিন পর পেয়েছি তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু লিমন স্যার আপনার কি হয়? স্যার, উনি আমার স্বামী। সবাই অবাক চোখে আমার দিকে তাকালো। স্যার। লিমন স্যার, এসব কি সত্যি? স্যার, আমি আমার পারিবারিক বিষয় এখানে কোনো আলোচনা করতে চাই না। আচ্ছা, যা ভালো বোঝেন। আর মিস শিফা, কলেজে আপনার পারিবারিক বিষয় টেনে কোনো ঝামেলা করবেন না। জি স্যার। আমি ক্লাসে যাচ্ছি বলে হাঁটতে শুরু করলাম। অন্যদিকে প্রিন্সিপাল স্যার শিফাকে নিয়ে ওর ক্লাসরুমে গেল। এটাই নিয়ম, শিক্ষার্থীদের সাথে পরিচয় করে দিতে হয় আগে। আমি ক্লাস শেষ করে লাইব্রেরিতে গিয়ে বসলাম, ভাবতে লাগলাম যাদের থেকে পালিয়ে বেড়াই তারাই কেন বারবার সামনে। 3 বছর আগে যখন বাবা মা আমাকে ইগনোর করছিল তখন ভাবছিলাম দূরে কোথাও চলে যাব,
হঠাৎ করে রুদ্র বলল ওর মামাবাড়ি কলেজে ইংলিশ টিচার নিয়োগ চলছে, যা আমাদের বাসা থেকে অনেক দূরে। তো আমি সেখানে অ্যাপ্লাই করলাম, ভালো রেজাল্টও বিদেশি ভার্সিটি রেস্টুরেন্ট চাকরিটা হয়ে গেল। তারপর বাবার কসম করার জন্য শিফাকে বিয়ে করে তারপর চলে আসলাম দূর অজানায়। শুধু বন্ধুরা জানতো আমার কথা, ওরা মাঝে মাঝে এসে আমার সাথে আড্ডা দিয়ে যায়। তো এখানে নতুন এসে রুদ্র আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেয়। আমি প্রথমে এই পরিবেশে চলতে একটু হিমশিম খাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিলাম। স্বস্তি পেয়েছিলাম তখন। দিনে ব্যস্ততার জন্য কাউকে মনে না পড়লেও রাতে ঠিকই মনে পড়তো, নিজেকে সামলাতে কষ্ট হতো। তারপর ক্লাস করা শুরু করলাম, কলেজের শিক্ষার্থীদের আপন করে নিয়েছিলাম। কেটে গেল এভাবে 3টা বছর। একলা থাকতে শিখে গেছি, এখন তেমন কাউকে মনে পড়তো না। কিন্তু হঠাৎ শিফা এসে পড়লো। তারপরে কি হলো সব তো বুঝলেনি। আমি মাথায় হাত দিয়ে এসে ভাবছিলাম, তখনই শিফা রুবে আসলো। কি হলো, তোমার শরীর খারাপ নাকি? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? তোমার শান্তি আমার মাঝেই নিহিত। আমার সামনে এরকম ন্যাকামি করবি না। তুমি এমন কেন করছো? আমাকে আরো কষ্ট দিবা তুমি? আমার জীবনটা নষ্ট করে তোর তাতেও হয় না। আমি ভুল করেছি, অনেক কষ্টও দিয়েছো। প্লিজ আর আমাকে ছেড়ে যেও না। ওর কথা শুনে আমি জোরে হেসে দিলাম। হাসতেছো কেন তুমি? তুই এখান থেকে যা, না হলে আমার মাথা গরম হলে খবর আছে কিন্তু। আর তোমাকে ছাড়ছি না, এবার যেতে চাইলে আমাকে মেরে ফেলো। আমি ওর কথা শুনে লাইব্রেরি থেকে বেরিয়ে আসলাম। মেয়েটা আমাকে একটু শান্তি দিবে না। একটা চায়ের দোকানে গিয়ে চা নিলাম, সাথে একটি সিগারেট ধরাতেই শিফা আমার সামনে চলে আসলো। এসব ছাইপাশ খাওয়া বাদ দাও। শরীরের কি অবস্থা করেছো দেখেছো? আমার শরীর নিয়ে তোর ভাবতে হবে না, আমি ভালোই আছি আমার মতো। তুমি যাই করো, এবার আর আমাকে একটু ক্ষমা করে দাও। তোর সমস্যাটা কি? আমাকে একা থাকতে দে। বললেই হলো নাকি? আমি তোমাকে ছাড়বো না। আমি সিগারেট শেষ করে বিলটা দিলাম। ওখান থেকে কলেজে প্রবেশ করে ক্লাসের সামনে গিয়ে দাঁড়ালাম। ক্লাস শেষ হওয়ার পর রুমে প্রবেশ করলাম। এখন আমার ক্লাস। তারপর ক্লাস করানো শুরু করলাম। অন্যদিকে শিফা ভাবতে লাগলো, তুই যতই আমাকে ইগনোর করো, এবার যত কষ্টই হোক আমি সহ্য করব সব। তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সব ঘুচাতে হবে ভালোবাসা দিয়ে। তারপর শিফা ক্লাস করাতে চলে গেল। আমিও আমার ক্লাস শেষ করলাম। তারপর খাবার নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, শিফা এখানে আসলো কি করে। অন্যদিকে শিফা ক্লাস শেষে বাইরে এসে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আমাকে পেল না। তারপর একজন ছাত্রকে দাঁড় করালো। জি ম্যাম, বলুন। আচ্ছা, তোমরা লিমন স্যারের বাসা চিনো? হ্যাঁ ম্যাম, চিনি তো। আচ্ছা, তার ঠিকানাটা বলো তো। তারপর ছাত্রটি আমার বাসার ঠিকানা দিল। শিফা ছাত্রটাকে ধন্যবাদ জানিয়ে বাসায় চলে গেল। এদিকে আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতে বের হলো। এটা প্রতিদিনের রুটিন আমার। ঘোরাফেরা করে সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসার সামনে এসে আমি অবাক, শিফা হাতে ব্যাগ নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কতক্ষণ দাঁড়িয়ে আছি, কোমরটা ধরে গেছে। তুই এখানে কি করিস? আমার স্বামীর বাসায় আমি আসবো না তো কে আসবে? মাথা গরম করিস না, এখান থেকে চলে যা, না হলে খারাপ হবে কিন্তু। কি খারাপ করবা তুমি? তোমার বাসায় থাকার অধিকার আছে আমার। তুই যাবি নাকি? না হলে কিন্তু মাইর খাবি। আমার ব্যাগে আমাদের বিয়ের কাগজ আছে, বেশি করলে কিন্তু লোকজন ডাকবো। তখনই আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আসলো। কি হলো লিমন, তোমার বউকে নিয়ে ভিতরে যাচ্ছ না কেন? আসলে আঙ্কেল, আরে বাবা, মেয়েটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তোমার জন্য, তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও। কিছু বলতে পারলাম না, কারণ ঝামেলা করলে মান সম্মানের ভয় আছে, তাই বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। শিফা আমার আগেই বাসায় প্রবেশ করলো। আঙ্কেল চলে গেল তার কাজে, আমিও বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসাটাতে কি বানিয়ে রেখেছো? তুই এসব বাদ দে, আসলে তুই চাষটা কি বলতো? আমার বাসার ঠিকানা কিভাবে জানলি? বাসাটাকে কি বানিয়ে রেখেছো? আরে এত প্রশ্ন করো না তো, আমাকে বাসাটা গোছাতে দাও। একেবারে নোংরা করে রেখেছো। তোর বাসা গোছাতে হবে না, চুপচাপ এখান থেকে চলে যা। আমার কথা শুনেও সে না শোনার ভান করে কাজ করতে লাগলো। তোকে কি বলছি শুনতে পাসনি? আরে তোমাকে রাগলে খুব কিউট লাগে। আমার কিন্তু প্রচুর মাথা গরম হচ্ছে। চুপচাপ রুমে গিয়ে বিশ্রাম নাও, বেশি ডাকাডাকি করলে তোমারই সমস্যা। আমার কাছে বিয়ের সার্টিফিকেট আছে। আমি রাগে রুমে চলে গেলাম। এই মেয়েটা আমাকে ছাড়বে না। শিফা ওর মতো করে বাসা গুছিয়ে নিচ্ছে। বাসা গোছানো শেষে আমার রুমে আসলো। এখন তুমি বাইরে গিয়ে বসো, আমি এখন এই রুমটা গোছাবো। তোকে আমার রুম গোছাতে হবে না। বাসায় থাকবি ভালো কথা, কিন্তু তুই অন্য রুমে থাকবি। আমি তোমার এই কথাটা শুনতে পারলাম না। মানে কি বলতে চাইছিস তুই? তুমি যদি পাতালে থাকো আমি সেখানে থাকবো, তুমি আকাশে গেলে আমি আকাশেও যাব। এবার আমার প্রচুর রাগ উঠে গেল। আমি ওর হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম জোরে। ব্যথায় মুখ বেঁকে নিচ্ছে, তবু শব্দ করছে না। আমি ওর অবস্থা দেখে হাত ছেড়ে দিলাম। আমার সামনে কোনো রকম ন্যাকামি করবি না, না হলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। শিফা আমার রাগ দেখে ভয় পেয়ে গেল, তাই চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বিছানায় বসলাম, মাথাটা খারাপ হয়ে যাবে আমার। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এখনো যা, ওই রুমে যা। আমি এখন এই রুম গুছাবো,
তুমি রুমের বাইরে যাও। তোর কি মায়ের কেউ হয়নি? আল্লাহ, কি মনে করেছো তুমি আমি তোমাকে ভয় পেয়েছি? না, কারণ আমি একটু ব্যথাও সহ্য করার জন্য সময় নিচ্ছিলাম। আর হ্যাঁ, তুমি আমাকে যতই কষ্ট দাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আল্লাহ, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে বলে বিছানায় বসে পড়লাম। এখান থেকে বের হও, রুমটা গুছাবো, না হলে যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বালাবে। আমি উঠে রুম থেকে বের হয়ে গেলাম। রুমের বাইরে এসে চমকে গেলাম। খুব সুন্দরভাবে বাসাটা গুছিয়ে নিয়েছে। সোফার উপর বসলাম, মাথাটা হালকা ব্যথা করছে, তাই একটা সিগারেট ধরালাম। শিফা সিগারেটে গন্ধ পেয়ে ওই রুম থেকে দৌড়ে আমার সামনে আসলো। এই বাসায় কোনো সিগারেট খাওয়া চলবে না, কোমরে হাত দিয়ে রাগি চোখে। আমি তো অবাকের চরম শিখরে। আমার বাসায় এসে আমাকে থ্রেট দিচ্ছে, থাপ্পড় খেতে না চাইলে এখান থেকে যা বলে সিগারেটে একটা টান দিলাম। শিফা এসে আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। আমি উঠেই ঠাস করে একটা লাগিয়ে দিলাম গালে। রাগের কারণে থাপ্পড়টাই জোরেই পড়েছিল। শিফা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। দেখ, আমার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। যেগুলো তোমার ক্ষতি করবে তা আমি তোমাকে করতে দিব না, তাতে আমার যা হয় হোক। আমার জীবনে ক্ষতির বাদ রাখছিস কি বলতে পারিস? হ্যাঁ, আমি ভুল করেছি, তুমি তার জন্য তুমি আমাকে যা ইচ্ছে করো, তবু নিজেকে কষ্ট দিও না। তুই আমার সামনে যা, তুই আমার সামনে থেকে যা, না হলে আবার থাপ্পড় খাবি। মারো তুমি, আর তোমাকে রাগলে যা কিউট লাগে, এখন আমার দেখতে ভালোই লাগে। তুই আমাকে প্যারা দিতে দিতে মেরে ফেলবি। তোমাকে আমি প্যারা দেই না, তুমি প্যারা নিতেছো। আমি তোমাকে প্যারা দিতেই পারি, আমি তোমার বউ। আমি তোকে বউ হিসেবে মানলে তো আমার বউ হবি। মানো আর না মানো, কবুল পড়ে আমাকে বিয়ে করেছো, সেই হিসাবে আমি তোমার লাইসেন্স সহ বউ। এত লাফাস না, আমাকে তো চিনিস, ডিভোর্স দিতে সময় লাগবে না। তুমি ডিভোর্স দিলে কি হবে? আমি তো স্বাক্ষর করব না। যাই হোক, তুমি কি বাসায় বসে রান্না করো না? বাসায় তো কিছুই নেই। না, আমি বাইরেই খাওয়া দাওয়া করি। এখন তোমার বউ এসে গেছে, এখন আর বাইরের খাবার খেতে হবে না, সব কিছু কিনে নিয়ে আসো। পসিবল না, তোর লাগলে তুই কিনে রান্না করিস, আমি বাইরে খাওয়া দাওয়া করি। তা তো হবে না, আজকে তোমার বাইরের খাবার খাওয়ার শেষ দিন। তুই বললেই হবে নাকি? হ্যাঁ, আমি বললেই হবে, না হলে বাড়িওয়ালা আঙ্কেলের কাছে নালিশ করব। আমাকে না খাইয়ে রেখেছে, এবং আমাকে যদি তুমি না খাইয়ে মেরে ফেলো, আমার সমস্যা নেই, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। হইছে, এত হাসের মতো প্যাক প্যাক করিস কেমনে? তুমি আমার কথা শুনো না বলেই তো এত কথা বলা লাগে। আচ্ছা, সব নিয়ে আসবো, লিস্ট করে দে কি কি লাগবে। এই তো আমার লক্ষ্মী বর, একটু ওয়েট করো, আমি লিস্ট করে আনছি। মেয়েটাকে থামাতে হবে, যার জন্য এসব আনতে রাজি হলাম। কথা বলে মাথা ধরিয়ে দিল। কিছুক্ষণ পর শিফা লিস্ট করে আনলো। আমি বেরিয়ে গেলাম সবকিছু কিনে আনতে। তারপর একটা রিক্সা নিয়ে লিস্টে যা ছিল সব কিনে নিলাম। রাত 10টা বেজে গেল, তাই রেস্তোরাঁ থেকে দুজনের খাবার নিলাম, না হলে আবার কথা বলে মাথা খেয়ে ফেলবে। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজালাম, সাথে সাথে শিফা দরজা খুলে দিল। এত দেরি কেউ করে? কতক্ষণ ধরে ভয় করছিল আমার। আমি আর তোমাকে রাতে বের হতে দিব না। তুই একটু চুপ থাক বোন, আমার এসব ভিতরে নে। শিখা দরজার কাছে দাঁড়িয়ে রইল। কিরে, তুই কি এসব বাসার ভিতরে নিবি নাকি না? নিলে সামনে থেকে সর, আমি নিচ্ছি। তুমি আমাকে বোন কেন বললে? এখন দাঁড়িয়েই থাকো এখানে। থাপ্পড় মারলে এমনিতে সরে যাবি। থাপ্পড়ের কথা শুনে জিনিসপত্র বাসার ভিতরে নিতে লাগলো শিফা। আমি গিয়ে ফ্রেশ হয়ে বসলাম। প্রচুর ক্ষুধা লাগছিল, তাই আমি খাবার খেতে বসে পড়লাম। শিফা গুছিয়ে এসে দেখে আমি খাওয়া শুরু করে দিয়েছি। এ কি, আমাকে ছাড়াই খেতে বসে গেছো? তোর খাবার রাখা আছে, খেয়ে নিস। আমি তোমাকে খাবার বেড়ে দিতাম, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে না? তোর কি কোনো ভয় নেই? তুই কিন্তু জানিস আমি রাগলে কি হতে পারি। শিফা ভয়ে চুপসে গেল। খাবারের প্যাকেটটা নিয়ে খাবার খেতে শুরু করলো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত থাকার কারণে গিয়ে শুয়ে পড়লাম। অন্যদিকে শিফা সবকিছু গুছিয়ে আমার রুমে এসে আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি লাফিয়ে উঠে বসে পড়লাম। তুই এখানে কি করছিস? তোকে বলেছি না ওই রুমে ঘুমাতে? আমি তোমার সাথে ঘুমাবো, কতদিন পরে তোমাকে পেলাম। আমার সাথে ঘুমানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। কেন? আমি তো তোমার রুম ছাড়া ঘুমাবো না। তাহলে নিচে বিছানা করে ঘুমা, খাট থেকে নাম তুই। আমি তোমার সাথেই ঘুমাবো। দেখ, আমাকে রাগাস না, আমার শরীর ক্লান্ত লাগছে, আমাকে ঘুমাতে দে। ওই রুমে যা তুই। তারপর শিফা নিচে নেমে বিছানা ঠিক করতে লাগলো। তোকে ওই রুমে যেতে বলেছিলাম। না, আমি তোমার রুমেই থাকবো, তোমাকে ডিস্টার্ব করব না। আচ্ছা ঠিক আছে, যা করার কর। তারপর আমি শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, অনেক কষ্ট দিয়েছিস জীবনে, তারপরও আবার জ্বালাতে এসে গেছিস। হঠাৎ কান্নার শব্দ শুনতে পেলাম। উকি দিয়ে দেখলাম শিফা কান্না করছে। কান্না করার থাকলে ওই রুমে যা, আমাকে শান্তিতে ঘুমাতে দে। তারপর শিফা নিশ্চুপ হয়ে গেল। আমিও আর কিছু না ভেবে দিলাম ঘুম। পরের দিন সকালবেলা শিফার ডাকাডাকিতে ঘুম ভাঙলো। কি হলো, ডাকছিস কেন এত তাড়াতাড়ি? বাজারে যেতে হবে, বাজার করে আনো, না হলে রান্না করব কি? এখান থেকে যা,
আমার ঘুম এত তাড়াতাড়ি ভাঙে না, সবেমাত্র 7টা বাজছে, আমি 9টার আগে উঠি না। কিন্তু এখন থেকে প্রতিদিন 7টায় টানা ঘুম থেকে উঠতে হবে। রাগ উঠাবি না আমার, তুই গিয়ে বাজার কর যা। আচ্ছা টাকা দাও। আর হ্যাঁ, রাস্তায় কেউ পরিচয় জানতে চাইলে বলবো লিমন স্যারের বউ। তারপর তোমার যদি অসম্মান হয় সেটা কিন্তু আমি জানি না। ওর মাথা সবসময় আমাকে প্যারা দেওয়ার বুদ্ধি ঘুরে। তারপর আমি ফ্রেশ হয়ে বাজার করতে বের হলাম। এলাকায় একজন শিক্ষক হিসেবে সম্মান আছে আমার, তাই বাধ্য হয়ে আসলাম। এতদিন 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে নাস্তা করে কলেজে যেতাম, কিন্তু আমার শান্তি কেড়ে নিতে এসে গেছে। জীবনটাই তেজপাতা হয়ে গেছে। যাই হোক, বাজার করতে গেলাম। বাজারে বসে বাড়িওয়ালার আঙ্কেলের সাথে দেখা। বাবা, বৌমা এসেছে দেখে বাজার করতে এসেছো? আসলে আঙ্কেল, তা আমরাও বুঝি। আগে একা ছিলে, রান্না করনি, এখন তোমার বউ রান্না করবে, তাই বাজার করতে এসেছো, বুঝতে পারছি। আচ্ছা যাও বাজার করো। জি আঙ্কেল বলে বাজার করা শুরু করলাম। তবে মানুষের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, আতিক স্যার বিয়ে করলো কবে? আরে স্যারেরও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করতেই পারে। এসব শুনতে শুনতে বাজার করা শেষ করলাম। একটা রিক্সা নিয়ে বাসায় পৌঁছালাম। গরমে ঘেমে গেছি। কলিং বেল বাজানোর পর শিফা দরজা খুলে দিল। আমার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে গেল। আমি গিয়ে সোফায় বসলাম। কিছুক্ষণ পর শিফা আসলো হাতে একটা গ্লাস নিয়ে। তোর এই নাও শরবত, এটা খেয়ে নাও, গরমে ঘেমে গেছো। গ্লাস নিয়ে তোর কাছে আমি শরবত চেয়েছি। না চাওনি, কিন্তু তোমার কখন কি প্রয়োজন আমি বুঝি। আমি শরবত খাবো না, নিয়ে যা এখান থেকে। তারপর শিফা শরবতটা রেখে চলে গেল রান্নাঘরে। আসলে শরবত আমার খুব প্রয়োজন ছিল, তবুও খেলাম না, কারণ ওর হাতের কিছু খাওয়ার ইচ্ছে নেই। আমি রুমে ফ্যান ছেড়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর গোসল করে রেডি হলাম কলেজের জন্য। তখনই শিফা রুমে আসলো। খাবার হয়ে গেছে, চলো খাবার টেবিলে। তুই কি করে ভাবলি আমি তোর হাতের রান্না খাবো? দেখো, খাবার নিয়ে রাগ করতে নেই প্লিজ। তুমি খাবার খেয়ে বের হও, আর আমিও তো কলেজে যাব, দুজন একসাথেই যাব। তুই কি বুঝিস না আমার তোকে সহ্য হয় না, আর তোর সাথে যাওয়া তো পসিবলই না বলে বাসা থেকে বের হলাম। তারপর একটা হোটেলে গিয়ে নাস্তা করলাম। অন্যদিকে শিফা আমি বের হওয়ার পর কান্না করতে লাগলো। লিমন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমার ভুলের জন্য আর কত শাস্তি দিবে, তুমি দেখি কত শাস্তি দিতে পারে, তবে এই দেহ থেকে প্রাণ না বের হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তারপর শিফা খাবার না খেয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। এদিকে আমি খাবার খেয়ে কলেজ পৌঁছে টিচার্স রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি শিফা সহ আরো স্যার ম্যাডামরা বসে আছেন। আরে লিমন স্যার, আসেন। আপনি যে বিয়ে করেছেন এটা আমাদের জানালেন না কেন? আরে লিমন স্যার যে পরিমাণ গম্ভীর মানুষ, তার কাছ থেকে বিয়ের কথা জানার আশা করেন কিভাবে? তবে যাই বলুন স্যার, শিফা ম্যামের সাথে আপনাকে ভালোই মানিয়েছে। এদের কথা শুনে বিরক্ত লাগছে, কিন্তু কিছুই করার নেই। শিফার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে। এবার একদিন আমাদের ইনভাইট করেন আপনার বাসায় লিমন স্যার। আচ্ছা দেখি কি করা যায়। না না, তা বললে হবে না স্যার। কবে দাওয়াত দিচ্ছেন তা বলেন। রিয়া। আচ্ছা ম্যাম, কাল জানাবো আমরা। তখনই ক্লাসের ঘন্টা বেজে উঠল। সবাই যে যার ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠলাম। শিফাও আমার রিকশায় উঠে বসলো। এ কি, তুই রিকশায় উঠলি কেন? আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথে রিকশায় যেতেই পারি। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, তুই রিকশা থেকে নাম। তুমি সিন ক্রিয়েট করো, তাতে তোমারই সমস্যা হবে, কারণ তোমাকে সবাই এখানে ভালোভাবে চিনে। সবাই ভাবে তুমি তোমার স্ত্রীর সাথে রাস্তায় বসে ঝামেলা করছো। তুই সবসময় একটা না একটা ঝামেলা পাকিয়ে মামা যান আপনি। তারপর রিক্সাওয়ালা মামা রিক্সা চালানো শুরু করলো। শিফা আমার হাত ধরলো। ওই রিক্সায় উঠছিস ভালো কথা, আমাকে স্পর্শ করবি না। তুমি বললেই হবে না, বাসায় বসে যতই টাকাটাকি করো না কেন, বাইরে তুমি আমায় কিছুই করতে পারবে না। শিফা হাত ধরে রইল। আমি হাত ছাড়াতে চাইলে জোরে ধরে রাখে। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। ভাড়া দিয়ে বাসায় প্রবেশ করলাম, কিন্তু আমি বাসায় পৌঁছে অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসায় আমার পুরো পরিবার বসে আছে, মামা মামি সহ। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা মায়ের কন্ডিশন তেমন একটা ভালো না, অনেক শুকিয়ে গেছে। ভাইয়ারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেন এই মুখটা দেখার জন্য কত সাধনা করেছ। কেমন আছিস বাবা? কিরে, কথা বলবি না আমাদের সাথে? আপনারা এখানে কেন? এটা কি ধরনের ব্যবহার তোমার? জানো তোমার জন্য ফুফা ফুফি কত টেনশন করেছে? খাওয়া দাওয়া ঠিক মতো না করতে করতে শরীরে কি হাল করেছে। হ্যাঁ বাবা, আমরা তোর সাথে অন্যায় করে ফেলেছি অনেক। শিখা যে তোর উপর অপবাদ দিয়েছিল ওটা আমাদের সবার সাজানো ছিল, কারণ ও তোকে খুব ভালোবাসতো।
তুই বিদেশে যাওয়ার পর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই চেয়েছিলাম তোদের বিয়েটা হলে আস্তে আস্তে তোদের মনোমালিন্য ঠিক হয়ে যাবে। তাই আমরা তোকে ইগনোরও করেছিলাম। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা কেউ ভালো নেই। দেখুন, আপনারা যা করেছেন আমি তাতে কিছু মনে করিনি, তবে হ্যাঁ, আমি এখানে একা ভালো আছি। আপনার শিফাকে নিয়ে চলে যান এখান থেকে। আমাকে মেরে ফেললেও কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। মেয়েটাকে আর কত কষ্ট দিবি? তোর জন্য মেয়েটা মরতে বসেছিল, কোনো রকমে বেঁচে ফিরে তোকে খুঁজে বেরিয়েছে। তারপরেও আমাদের বলে এখানে চাকরিতে জয়েন করে এত দূরে আসতে দিতে চায়নি, কিন্তু এখানে ওর নানা বাড়ি, অনেকটা সময় এখানেই কাটিয়েছে। তাই আমরা অনুমতি দিয়েছি যাতে ও কাজে ব্যস্ত থাকে। তিলে তিলে মেয়েটা শেষ হয়ে যাচ্ছিল। এখন আমার আপন বলতে কেউ নেই, নিজেকে অনেক কষ্টে গুছিয়ে নিয়েছি। আপনারা প্লিজ আমার জীবনটাকে এভাবেই চালাতে দিন। আপনারা একজন ধর্ষকের কাছে কেন এসেছেন? বাবা, আমরা তোকে কখনোই ধর্ষক মনে করিনি, ওটা তো আমরাই করিয়েছি যাতে তোর আর শিফার বিয়ে হয়। আচ্ছা, একজনকে ধর্ষক বানানো আপনাদের কাছে সাজানো ছিল? বাহ, প্লিজ আপনারা শিফাকে নিয়ে এখান থেকে যান। তুই আমাদের সাথে না গেলে আমরাও যাচ্ছি না এখান থেকে। এতদিন যখন আমাকে ছাড়া কাটাতে পারছেন, সামনেও অবশ্যই পারবেন। চলে যান এখান থেকে। মামি এসেই আমাকে একটা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব বড় মনে করিস না? তোকে বলেছিলাম তোর কিছু হলে আমাকে বলবি, কিন্তু তুই আমাকে না বলেই উদাও হয়ে গেলি। নিশ্চুপ। কিরে, কথা বলছিস না কেন? তোকে আমি নিজের ছেলে মনে করতাম, কিন্তু তুই আমাকে আপনই মনে করতি না। আসলে মামি, তুই ঠিকভাবে কথা বল, তোতলাতে হবে না। মামি তখন আমার মাথায় কাজ করছিল না, শুধু আমি মুক্তি চেয়েছিলাম, তাই এভাবে চলে এসেছিলাম। তোকে ওরা অনেক কষ্ট দিয়েছিল, তাই না বাপ? আসলে মামি, আমি তো দেখছি লিমন যা করেছে ঠিক করেছে। এখানে আমার কিছু বলার নেই। ওকে ওর মতো শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওর জীবনটা কোনো ছেলে খেলা না যে ওর সাথে যে যেমন ইচ্ছায় করবে। বাবা, তোর যা ভালো লাগে তুই তাই করবি, তবে হ্যাঁ, আপনজনদের কষ্ট দিস না, যাতে পরে আফসোস করিস না। আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাব। আমাদের ব্যবসা থাকতে ও কেন এত কষ্ট করে জীবন যাপন করবে? আমি এভাবেই ভালো আছি। আপনারা চাইলে থাকতে পারেন এখানে। আমি যে টাকা ইনকাম করি আমি আপনাদের রাখতে পারবো। যেহেতু আপনারা আমাকে লালন পালন করেছেন, আমার একটা দায়িত্ব আছে। বাবা, আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, আমরা তোর উপর মস্ত বড় একটা ভুল করেছি, সেটার শাস্তি আমরা পেয়ে গেছি বাবা। কেউ বিন্দু পরিমাণ সুখে ছিলাম না, সবাই সারাক্ষণ মনমরা হয়ে থাকতো। আচ্ছা, আপনারা যা করার করেন, আমি আপনাদের সাথে যাচ্ছি না। আচ্ছা, যা করার করুন। বাসায় রুম আছে 3টা মাত্র। তোর তা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা পাশের ইউনিটেও ভাড়া নিয়েছি। আচ্ছা বলেই ওয়াশরুমে চলে গেলাম। তারা আমাকে কষ্ট দিয়ে এখন আসছে দয়া দেখাতে। আমি তো তাদের সাথে যাবই না। জীবন থেকে কতগুলো বছর শেষ হয়ে গেছে। যাই হোক, ওয়াশরুম থেকে বের হয়ে রুমে গিয়ে চেঞ্জ করলাম। শিফা রুমে আসলো, আমি দেখেও না দেখার মতো করে কাজ করতে লাগলাম। চলো আজ সবাই একসাথে খাবার খাবো। সমস্যা কি তোর? যা এখান থেকে, আর আমার থেকে দূরে দূরে থাকবি। তুমি আর কত কষ্ট দেবে এদের? আমাকে যা করার করো, প্লিজ এদের কষ্ট দিও না। আমি কি তাদের আসতে বলেছি এখানে? ও, আমি তো ভুলেই গিয়েই। সব নাটের গুরু তো তুই আমার ঠিকানা কেন দিয়েছিস তাদের? আমি এতদিন তাদের সাথে ছিলাম, তাদের কষ্ট আমি দেখেছি। তোমার জন্য ফুফি কাঁদেনি এমন কোনো দিন যায়নি এই 6 বছরে। সবটাই তোর জন্য। তুই আমার জীবনে কেন এসেছিলি বলতে পারবি? পুরো জীবনটা এলোমেলো করে দিলি আমার। আমি জানি সব দোষ আমার, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা মিথ্যে ছিল না। ভুল করে ফেলেছিলাম একটু, কিন্তু সেইটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। হা হা হো হো, ভালোবাসা এই শব্দটা আমি শুনতে পারি না বলেই রুম থেকে বের হলাম। আমার পিছু পিছু শিফাও বের হলো। খাবার টেবিলে সবাই বসে আছে। আমি বাইরে যাওয়ার জন্য দরজার দিকে হাঁটছি, তখনই একজন নিমন, কোথায় যাচ্ছিস? আমরা তোর জন্য বসে আছি, একসাথে খাবো বলে। ধর্ষকের সাথে খাবার খাওয়া যায় না বলেই বেরিয়ে গেলাম। সবাই নিশ্চুপ বসে রইল। মা তো কেঁদেই দিল।
ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল, আমাদের জন্য খাবারটা পর্যন্ত খেলো না। ফুফি, তোমার ছেলে বাসার খাবার খায় না, বাইরে গিয়ে খাবার খায়। তারপর বড় ভাবি সবাই বুঝিয়ে শুনিয়ে অল্প কিছু খাবার খাওয়ালো। এদিকে আমি বাসা থেকে বেরিয়ে হোটেলে গেলাম। প্রতিদিন যেখানে খাবার খাই, আজকে খাওয়ার মুড নেই, অল্প কিছু খেয়ে নিলাম, কারণ এখন আর সহজে লিমন ভেঙে পড়ে না। খাবার শেষ করে বিল দিয়ে একটা খেয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলবেলা ঘুমানোর অভ্যাস আমার। যাই হোক, বাসায় প্রবেশ করে দেখি সবাই সামনের রুমে বসে আছে। আমাকে দেখেই, লিমন এদিকে আয় বাবা। বলুন। সকালে থাপ্পড়ে মনে হয় হয়নি, আবার দিতে হবে? কি হলো, কথা বলিস না কেন? দুপুরে খাবার খেলি না কেন? খাবার খেয়েছি বাইরে। তুই বাইরের খাবার কেন খাবি? এটা আমার প্রতিদিনের অভ্যাস মামি। থাপ্পড় দিয়ে তোমার অভ্যাস দেখিয়ে দিব। আজকে সন্ধ্যার সময় বাজার করে আনবি, দরকার হলে আমি তোর জন্য প্রতিদিন রান্না করব, আমার সাথে খাবার খাবি। ওই চুপ করে থাকিস কেন? এখন দেখি কথাও কম বলিস। বাবা, কতদিন তোকে খাইয়ে দেই না। আজকে বাজার করে আনবি, বিকালে আমি রান্না করে প্রতিদিন খাইয়ে দিব বলেই আমার গাল 2 হাত দিয়ে ধরলো। আচ্ছা মামি। এই একটা মানুষের কথা আমি কখনোই ফেলতে পারিনি। সব সময় এই মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। যাই হোক, আমি ওখান থেকে রুমে চলে আসলাম। ওইদিকে বলছিলাম না, লিমন আমার কথা ফেলবে না, দেখছো আপা? ছেলেটা আমার থেকেও তোকে বেশি ভালোবাসে। এটা ভুল কথা, ও সবাইকে ভালোবাসে, কিন্তু ওর উপর দিয়ে এত ধকল গেছে যে কেমন চুপসে গেছে। তা তো বুঝতে পারছি। কিভাবে যে ছেলেটার রাগ ভাঙাবো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখি কতদিন রাগ করে থাকতে পারে। যাই হোক, রুমে এসে শুয়ে পড়লাম। শিফা এসে বিছানায় বসলো। তুই এখানে বসলি কেন? আমি তোমার বিছানায় বসতে পারি না, বসতে পারবি না। তাহলে আমার বিয়ে করেছো কেন? বাবা, কসম না কাটলে তোকে ভুলেও বিয়ে করতাম না। তো ফুফাকে এত ভালোবাসো, তাহলে এখন কষ্ট দিচ্ছ কেন? নিশ্চুপ হয়ে গেলাম। কি হলো, কথা বলছো না কেন? তুই এখান থেকে যা। আমি তোমার বউ, আমাকে তুমি করে কথা বলো। একজন শিক্ষক হয়েও ম্যানার জানো না নাকি? তুই যাবি এখান থেকে নাকি মার খাবি? আমি ঘুমাবো এখন। আমিও তোমার সাথে ঘুমাবো। বুঝছি। আমাকে বাসায় ঠিক মতো থাকতে দিবি না। শিফা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কি করছিস? ছাড় আমাকে, নির্লজ্জ মেয়ে কোথাকার। যদি স্বামীকে জড়িয়ে ধরার জন্য কোনো স্ত্রী নির্লজ্জ হয়, তো আমি হতে রাজি। ছাড় আমাকে তুই। পারবো না আমি। এখন ঘুমাবো বলেই আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে উঠে বসলাম অনেক কষ্টে। সাথে সাথে শিফা উঠল। কি হলো, ঘুমাবে না তুমি? আমি ঠাস করে একটা লাগিয়ে দিলাম থাপ্পড়। আরো কত জ্বালাবি আমাকে একটু শান্তির জন্য? এখানে আসলাম, তাও তোর জন্য শান্তি পাচ্ছি না। সমস্যাটা কি তোর? শিফা গালে হাত দিয়ে বসে রইল। আচ্ছা ঘুমাও তুমি বলেই রুম থেকে বের হয়ে গেল। উফ, মাথাটা ব্যথা করছে বলেই বিছানায় শুয়ে পড়লাম। শিভা আবার আচমকা রুমে এসে আমার মাথা টিপতে লাগলো। তুই আবার রুমে এসেছিস, তোর জন্য কি একটু শান্তি পাবো না? আবার কি থাপ্পড় লাগবে? তোমার তো মাথা ব্যথা করছিল, তাই মাথা টিপে দিতে আসলাম। শুয়ে পড়, আমি মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে। আমার সামনে না আসলে আমি অনেক ভালো থাকবো। তুই যা এখান থেকে। তুমি আমাকে এত ঘৃণা করো বলেই কেঁদে দিল। এই ঘৃণাটা একদিনে জন্মায়নি, জন্মিয়েছে বহু বছর ধরে। শিফা কিছু না বলে কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। দেখি সবাই বসে গল্প করে। আমি কিছু না বের হওয়ার জন্য দরজার দিকে যেতে লাগলাম। কি রে লিমন, কোথায় যাচ্ছিস? দেখুন, আপনারা এখানে যেই যা করুন আপত্তি নেই, কিন্তু আমার কোনো বিষয় কেউ কোনো প্রকার কথা বলবেন না বলেই বাসা থেকে বের হলাম। প্রতিদিন বিকেলবেলা ঘোরাঘুরি করার অভ্যাস, তাই ঘুরতে লাগলাম। অন্যদিকে দেখছো ছেলেটা কিভাবে কথা বললো। আপা বাদ দাও, একটু সময় হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই বলে এমন ভাবে কথা বলবে? দেখো, সেই ছোট্ট ছেলেটা কত দুষ্টুমি করতো, হাসি ঠাট্টায় থাকতো সব সময়। আজ কোনো হাসি নেই মুখে। আবার আমরা একসাথে হাসি খুশি থাকবো ইনশাআল্লাহ। এদিকে আমি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ মামির কথা মনে হলো।
রান্না করার জন্য বাজার নিয়ে যেতে বলেছে। অনেকদিন মামির হাতে রান্না খাই না, তাই দ্রুত বাজারে চলে গেলাম। বাজার কমপ্লিট করলাম, তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। কলিং বেল বাজানোর পর শিফা এসে দরজা খুলল। তুমি এসে পড়েছো? তোমার জন্য আম্মু অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে মামির কাছে চলে গেলাম। বাবা এসে পড়েছিস বাজার নিয়ে? আমি জানতাম তুই আমার কথা রাখবি। আমি বাজারগুলো তার কাছে দিয়ে রুমে চলে আসলাম। মামি চলে গেল রান্না করতে। আমি রুমে এসে দেখি শিফা আগে বিছানায় বসে আছে। তোর বাইরে কাজ নেই? কাজ থাকলে কাজ কর গিয়ে। আমি রুমে একলা থাকতে চাই। আমার কাছে তো একটাই, তোমাকে আদর করা। জুতা দেখছিস? হাত দিয়ে তো কাজ হয় না, এখন তোকে জুতা পিটা করতে হবে। স্ত্রীর গায়ে হাত তুলতে নেই, সেটা কি তুমি জানো না? কিন্তু স্ত্রীও তো যোগ্যতা লাগে, কিন্তু তোর কি আদৌ সেই যোগ্যতা আছে? সব সময় আমার ভুলগুলোকে খোঁচা দিয়ে জাগিয়ে তুলে তুমি শান্তি পাও, তাই না? তুই আমার সামনে আসবি না, তাহলেই তো হয়। আমাকে কষ্ট দিতে থাকো, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। তখনই ভাবিরা রুমে আসলো। কি রে লিমন, বইয়ের সাথে রোম্যান্স করছিস নাকি? কোন দিক দিয়ে মনে হলো সেটা আপনাদের? আরে তোর বউ, তুই রোম্যান্স করতেই পারিস, সমস্যা কি? শিফা লজ্জায় মুখ নিচু করে রাখলো। আমার বউ কেন? আমি এই পৃথিবীতে শুধু একা, আমার কেউ নেই, আর আমার কাউকে প্রয়োজনও নেই। আমার কথা শুনে ভাবিদের মন খারাপ হয়ে গেল। শিফার চোখ পানিতে ভরে উঠল। কেন এমন করছিস লিমন? আমাদের সবার বড় একটা ভুল করেছে, সেই ভুলের মাসুল আর কিভাবে দিতে হবে বল? 3টা বছর কেউ কখনো হাসেনি ঠিক মতো। তোর ভাই তো আমার সাথে ঠিক মতো কথাও বলতো না। আমি কি বলেছি এমন হতে? আপনারা আপনাদের মতো ভালো থাকেন, আমাকে আমার মতন থাকতে দিন। লিমন, এমন করিস না সোনা ভাই আমার। আমাদের হাসি খুশি পরিবারটা এখন আর নেই। তোর দুষ্টুমিতে বাড়িতে সবসময় আনন্দ বিরাজ করতো। তুই না থাকলে আমরা কিভাবে ভালো থাকি বল? আমি আর নিতে পারছি না, প্লিজ। এখন আপনারা যান এখান থেকে, আমাকে একা থাকতে দিন। আমার অবস্থা দেখে ভাবিরা উঠে দাঁড়ালো। লিমন, তুই বিশ্রাম নে, আমাদের কথা ভেবে দেখিস, বলেই হাঁটা শুরু করলো। ওয়েট, আপনারা ওকে এখান থেকে নিয়ে যাচ্ছেন না কেন? শিফাকে ইঙ্গিত করে। শিফা উঠে দাঁড়ালো, চোখ মুছতে মুছতে দৌড়ে রুম থেকে বের হলো। আমি উঠে হাতে একটা সিগারেট নিয়ে চলে গেলাম বারান্দায়। আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছি। ভাবছি জীবনটা বড়ই অদ্ভুত, কখন কি হয় তা কিছুই বলা যায় না। মানুষ থাকতে মূল্য দিতে জানে না, কিন্তু চলে গেলে ঠিকই খুঁজে বেড়ায়। আগের ঘটনাগুলো মনে পড়লে আর কারোর সাথে কথা বলারও ইচ্ছে থাকে না। এইভাবে হয় না, যে করেই হোক আমাকে শান্তিতে থাকতে হলে আবার দূরে চলে যেতে হবে। শীঘ্রই কিছু ব্যবস্থা করতে হবে। সিগারেট ফেলে রুমে এসে বন্ধুদের সবাইকে অনলাইনে আসতে বলে গ্রুপ কল দিলাম। সবাই রিসিভ করলো। কি অবস্থা লিমন? এই তো আছি কোনো রকম, আবার সেই ঝামেলা এসে সামনে দাঁড়িয়েছে, কি করব বুঝতে পারছি না। মানে তোর আবার কি হলো? শিফার এখানে আসা এবং পরে পুরো পরিবার আসলো, সব ওদের বুঝিয়ে বললাম। ও শিট ভাই, তোকে কি কেউ শান্তিতে থাকতে দেবে না? লিমন, অনেক তো একলা থাকলি, এবার তো মানিয়ে নে, পরিবার ছাড়া ভালো থাকা সম্ভব না। তুই মনে হয় ভুলে গেছিস আমার সাথে কি কি হয়েছিল। তাও ঠিক, এগুলো হলে সহজে মেনে নেওয়া পসিবল হচ্ছে না। যাই হোক লিমন, এখন কি করবি, কি ভাবলি? আমি আবার অচেনা একটা জায়গায় চলে যেতে চাই, যেখানে গেলে কেউ খুঁজে পাবে না। কিন্তু কোথায় যাবি? জানি না, তোরা ব্যবস্থা কর, আমি আর পারছি না এসব নিতে। যখন একটু ভালো থাকতে নিছিলাম তখনই তারা চলে আসলো। আচ্ছা দেখি কি করা যায়, চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে ফেলবো। সে আসে বসে রইলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ওদের খোঁজ খবর নিয়ে ফোন কাটলাম। এরপর বিছানায় হেলান দিয়ে শুয়ে চোখ বন্ধ করলাম। চোখ দিয়ে এমনি এমনি পানি গড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর, এ কি লিমন, তুই কান্না করছিস কেন? হঠাৎ মামির কণ্ঠ শুনে লাফিয়ে উঠলাম এবং চোখ মুছে ফেললাম। না মামি, তেমন কিছু না। মিথ্যা বলছিস আমাকে, মাথায় হাত বুলিয়ে। মামি, আমি পারছি না এসব কিছু সহ্য করতে, মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। বাবা, যেটা ভাবতে কষ্ট হচ্ছে ওটা ভাববি না, নিজেকে ঠিক রাখবি, ঠান্ডা মাথায় থাকবি, পরিস্থিতি যেমনই হোক। কিন্তু মামি, আল্লাহ আমার আর কত পরীক্ষা নিবে? সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু তুই পরিস্থিতি মানিয়ে নিয়ে এগিয়ে যাবি। দেখি আল্লাহ ভরসা,
চল খেতে চল, সবাই একসাথে খাবো। মামি, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার নিয়ে রুমে আসছি, তুই বস। আমি বিছানায় চুপচাপ। মামি, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিছানায় চুপচাপ বসে রইলাম। সত্যি বলতে অপেক্ষা করছিলাম খাবারের জন্য। অনেক দিন হয়ে গেল মামির হাতে রান্না করা খাবার খাই না। আমি হাত ধুতে গেলাম না, কারণ আমি জানি মামি নিজের হাতে খাইয়ে দিবে। কিছুক্ষণের মধ্যেই মামি চলে আসলো। বিছানায় খাবার রেখে আমার মুখের সামনে খাবার ধরলো, আমি খেয়ে নিলাম। কতদিন পর তোকে খাবার খাওয়ালাম। আমি কতদিন পর তোমার হাতের খাবার খেলাম, খুব ভালো লাগছে। বাবা, তোর সাথে কেন এমন হলো বলতো? কত সুন্দর আমরা সবাই একসাথে ছিলাম, তুই কত দুষ্টুমি করতিস, সব কিছুই আমাকে সামলে নিতে হতো। কি করবো বলো, সবাই মিলে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যার জন্য আমি আজ এমন। বাবা বলছিলাম কি, সবকিছু আগের মতো ঠিক করে নে। আচ্ছা তুই ভেবে দেখ কি করলে ভালো হবে। আমি মাথা নাড়লাম। এভাবে খাবার খাওয়া শেষ করলাম। মামি সবকিছু নিয়ে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম মামির কথাগুলো। তখনই শিফা রুমে আসলো। কি ভাবছো তুমি? তুই আবার এখানে কি চাস? কি চাই মানে? এখন আমি ঘুমাবো। তো তার জন্য এই রুমে কি? যা ওই বাসায় কোনো রুমে থাক। বললেই হলো? আমি আমার স্বামীর কাছে ঘুমাবো, আমি আমার স্বামীর সাথে ঘুমাবো। স্বামী থাকতে কেউ অন্য রুমে ঘুমায় বলো? একদম স্বামী স্বামী করবি না, আমি তোকে স্ত্রী হিসেবে মানি না। মানো আর না মানো, বিয়ে তো করেছো, এখন আমরা একসাথে থাকবো। তোকে এত মারমারি তবু হয় না? না হবে না, এখন ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও বলেই বিছানায় উঠতে লাগলো। ওই ওই থাম, তুই বিছানায় উঠছিস কেন? নাম আমার বিছানা থেকে। ইস, তুমি বলবা আর আমি নেমে যাব? তখনই আমার ফোনে একটা কল আসলো। তাকিয়ে দেখি সিয়াম। আমি বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ সিয়াম বল। দোস্ত, তুই কি সত্যি অন্য কোথাও যেতে চাস? হ্যাঁ তোকে তো বললামই, আমি এখানে থাকলে শান্তি পাবো না। আচ্ছা শোন, তুই তোর সব কিছু গুছিয়ে নে। এক সপ্তাহের মধ্যে তুই চলে যা, কেউ খোঁজ পাবে না। আচ্ছা দোস্ত, আমি গুছিয়ে নিব সবকিছু, তুই ওই দিকটা ঠিক রাখিস। আচ্ছা বলে ফোন কেটে দিল। যাক, অবশেষে প্যারা থেকে মুক্তি পাওয়া যাবে। একটা সিগারেট ধরিয়ে খেয়ে রুমে প্রবেশ করলাম। আমাকে দেখেই বিছানা থেকে নিচে নামলো এবং নিচে বিছানা করতে লাগলো। আমি ভাবতে লাগলাম এর আবার কি হলো। যাক ভালো হয়েছে, এখন বিছানাতে শান্তিতে ঘুমাতে পারবো। ভাবতে ভাবতে বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা মামির ডাকে ঘুম ভাঙলো। বাবা ওঠ, সকাল হয়ে গেছে, তুই কলেজে যাবি না? আমার ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল বলেই উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মামি আর মা রুমে বসা। মামির হাতে খাবার। বাবা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। মামি, সময় খুব কম, বাইরে থেকে খেয়ে নিব। একটা থাপ্পড় দেব, তাড়াতাড়ি খাবার খেয়ে নে বলেই মুখের সামনে খাবার ধরলো। আমি আর কথা না বাড়িয়ে খাবার খেতে লাগলাম। মা আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলবে কিন্তু বলতে পারছে না। যাই হোক, খাবারটা শেষ করে বের হলাম। আজ শিফাকে দেখলাম না একবারও। সকালে হঠাৎ একটা রিক্সা এসে সামনে থামলো। রিক্সার মধ্যে শিফা বসা। উঠে এসো, আজ এমনিতেই দেরি হয়ে গেছে। আমার দেরি হয়ে হোক, তুই চলে যা। এবার শিফা রিক্সা থেকে নেমে গেল। যাও তুমি রিক্সায় ওঠো, আমি অন্য রিক্সায় যাচ্ছি। আমি চলে যেতে পারবো, তুই যা। আমি আর কথা না বাড়িয়ে রিক্সায় উঠলাম। তারপর রিক্সা চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে গেলাম। আর অল্প কয়েকদিন মাত্র, এরপর তো আর কলেজে ক্লাস করানো হবে না, চলে যাব অচেনা এক শহরে। আজকে স্যারের সাথে সব বিষয়ে কথা বলে সার্টিফিকেটগুলো নিতে হবে। যাই হোক, আমি রিক্সা থেকে নেমে পিছনে তাকাতেই দেখি শিফাও রিক্সা থেকে নামলো। আমি ভাড়া মিটিয়ে তাড়াতাড়ি চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। স্যার আসতে পারি? আসুন। আসলে স্যার আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার হঠাৎ কাশি দিলেন, আমি অবাক হলাম। শিফা লজ্জায় নিচে তাকিয়ে মুচকে মুচকে আসছে। আরে সমস্যা নেই, নতুন বিয়ে হলে এমন একটু একটু হয়। তাড়াতাড়ি আপনারা ক্লাসে যান। আমি আর কিছু আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে হাঁটা শুরু করলাম, কারণ স্যারের সাথে ডিজাইনের ব্যাপারে কথা বলতে হবে। ভাবতে ভাবতে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে চলে আসলাম। আসতে পারি স্যার? আসুন। স্যার আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। হ্যাঁ বলুন।
স্যার আসলে আমি চাকরি করতে চাইছি না, আপাতত আমি রিজাইন করতে চাই। কি বলছেন স্যার? আপনার জন্য আমাদের কলেজটা আজ এত নাম করতে পেরেছে, আর আপনি কি না এখন চাকরি ছেড়ে দিতে যাচ্ছেন? আসলে স্যার আমি এখানে থাকবো না, আমার অন্য এক জায়গায় চাকরি হয়েছে, সেখানে জয়েন করতে হবে। কিন্তু আমরা আপনাকে ছাড়তে চাচ্ছি না। প্লিজ স্যার, আমার এখানে চাকরি ছাড়ার পিছনে কোনো কারণ আছে, বুঝতে পারছেন? আমি 2 থেকে 3 দিনের ভিতর আমাকে সবকিছু গুছিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু আপনার সমস্যা আছে তাহলে তো আর আটকে রাখা সম্ভব নয়। আমি সব কিছু ঠিকঠাক করে রাখবো। স্যার আর একটা কথা, আমি যে চাকরি ছেড়ে দিচ্ছি এই কথাটা আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কলেজের জন্য অনেক করেছেন, আপনার জন্য এইটুকু তো করতেই পারি। ধন্যবাদ স্যার। তারপর স্যারের সাথে আরও কিছু কথা বলে কলেজ ক্যাম্পাসের বাইরে বের হলাম। একটা চায়ের দোকান থেকে 1 কাপ চা আর সিগারেট ধরিয়ে খেতে থাকলাম। আর কয়েকটা দিন মাত্র এই শহরে, আর হয়তো আসা হবে না এখানে। এই শহরটা আমাকে খুব সযত্নে আপন করে নিয়েছিল। পুরো 3টা বছর এখানে ছিলাম, সবাই কত ভালোভাবে আপন করে নিয়েছিল আমায়। কিন্তু সময় হয়ে গেছে এখান থেকে চলে যাওয়ারও। যাই হোক, চা ও সিগারেট শেষ করে কলেজে প্রবেশ করলাম, কারণ আমার এখনো একটা ক্লাস বাকি আছে। কিছুক্ষণের মধ্যেই ঘন্টা বাজলো। আমি চলে গেলাম ক্লাসরুমে। খুব ভালোভাবে ক্লাস শেষ করলাম। নিজেকে এমনভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেছি যাতে কষ্টগুলো মনে না পড়ে। যাই হোক, বের হয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিলাম, সাথে শিফাও নিল। আমি বের হয়ে গেলাম কলেজ ক্যাম্পাসের বাইরে। শিফাও এসে আমার পাশে দাঁড়ালো ছাতা নিয়ে। বাইরে রোদ ছিল প্রচুর, তাই শিফা আমার মাথার উপর ছাতা ধরল। আমি ওর থেকে দূরে গিয়ে দাঁড়ালাম। কেন এমন করছো? তোমার মাথায় রোদ লাগছে তো, এমনিতেই তোমার কাল মাথা ব্যথা ছিল। আমার সবকিছু আমি নিজেই ভালো বুঝি। আমার কথা শুনে নীরবের চোখে পানি মুছলো। যাই হোক, এরপর আমি আর শিফা দুজনে আলাদা আলাদা রিকশায় করে বাসায় গেলাম। বাসায় যেতেই মামি খাবার খাওয়ালো। শিফা বারবার মাপ চাইতে আসে। এভাবে কেটে গেল 4 দিন। প্রিন্সিপাল স্যার আমার কাগজ সব গুছিয়ে দিয়েছে, বাড়িওয়ালার ভাড়া মিটিয়ে দিয়েছি, তাদের বলে দিয়েছে আমি আর বাসায় থাকবো না। 4 দিন পর সকালবেলা সিয়ামের ফোনে ঘুম ভাঙলো। হ্যাঁ বল সিয়াম। তুই কয়টায় রওনা দিবি? এই তো 11টার বাসে। এখন 9টা বেজে গেছে, আর তুই এখনো ঘুমাচ্ছিস? কি 9টা বেজে গেছে? আসলে কালকে সবকিছু ভেবে ঘুমিয়েছি তো, তাই ঘুমাতে লেট হয়েছিল রাতে। বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর শোন, এখনো ভেবে দেখ, একটু পরিবার ছাড়া আর কতদিন দূরে থাকবি? আমি ফোন কেটে দিলাম। আমার এই কথাটা শুনতে ভালো লাগে না। যাই হোক, ফ্রেশ হয়ে রেডি হলাম বের হওয়ার জন্য। ব্যাগ কাল রাতে বাসা থেকে বাইরে রেখেছিলাম একজনের কাছে, ওখান থেকে ওইটা নিয়ে বাস ধরতে হবে। যাই হোক, প্রতিদিনের মতো মামি খাবার খাইয়ে দিতে লাগলো। আজ চোখ দিয়ে পানি পড়ছে এমনি এমনি। কিরে কাঁদছিস কেন? না কিছু না মামি, এমনিতেই বলেই নিজেকে সামলে নিলাম। তারপর খাবার খাওয়া কমপ্লিট করলাম। আর শিফাকে দেখছি বারবার আমার দিকে তাকাচ্ছে শুধু। আমি বাবা মাকে লুকিয়ে এক নজর দেখে নিলাম, ভাবিদেরও দেখে নিলাম। ভাইয়ারা আমাদের নিজেদের বাসায়, তাই দেখা হয়নি। মামাও নিজের বাসায় গেছে, কাল জরুরি মিটিং আছে, তাই তাদের সাথে দেখা হলো না। বাসা থেকে বেরিয়ে চলে গেলাম ব্যাগ আনতে। ব্যাগ নিতেই বেজে গেল 10টা 20। তারপর সেখান থেকে একটা রিক্সা নিয়ে বাস স্টেশন চলে গেলাম। পৌঁছাতে 10টা 50 বেজে গেছে। রিক্সা ভাড়া মিটিয়ে যেই গাড়িতে উঠতে যাব, তখনই পিছন থেকে আমার হাত টেনে ধরলো কেউ। আমি পিছনে তাকিয়ে দেখি শিফা আমার হাত টেনে ধরে আছে। তুই হাত ধরছিস কেন? ছাড়। তুমি কি মনে করেছো তুমি কাউকে না জানিয়ে চলে যাবে, কেউ টের পাবে না? কাল রাতে যখন ব্যাগ বাইরে বের করেছিলে তখনই তোমার সন্দেহ হয়েছিল। তারপর যখন মায়ের হাতের খাবার খেয়ে কান্না করছিলে তখন তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল তুমি কিছু একটা করবে, না হলে যে মানুষটা এত কষ্ট পাওয়ার পরেও কাঁদেনি সে আজ কেন কাঁদবে?
আমাদের অপরাধটা কি এতটাই গুরুতর ছিল যে তুই আমাদের এই শাস্তি তুই সারা জীবন দিবি? এবার সম্পূর্ণ পিছনে তাকিয়ে দেখি আমার পরিবারের সবাই দাঁড়ানো আছে। মা এসে আমাকে টেনে নিয়ে একটা সাইডে এনে দাঁড় করালো। বাবা, তুই যাস না আমাদের ছেড়ে। অনেক কষ্টে তোকে খুঁজে পেয়েছি। বাবা, আমাদের আর কষ্ট দিস না। আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে আর কখনো জ্বালাতন করব না। তুমি যেমন থাকতে চাইবে তেমনই থাকতে পারবে। তবুও প্লিজ আর চলে যেও না কোথাও। বাবা, তুই কি চাস না আমি এই শেষ বয়সে একটু শান্তি পাই? বাবা, আমাদের ভুলটা আমরা বুঝেছি, এতদিন হাড়ে হাড়ে টের পেয়েছি। তুই আমাদের ক্ষমা করে দে বাপ। আমি তোর কাছে হাত জোড় করছি, আমাদের ছেড়ে যাস না। আমরা সবাই একসাথে থাকতে চাই। আমি কি বলবো বুঝতে পারছি না। চোখের কোণে পানি টলমল করছে। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা, এইভাবে বলো না, আমি যাব না কোথাও। তোমরা আমার জন্য কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও। সত্যি বাবা, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না? না বাবা, আজ থেকে আমি তোমাদের সাথেই থাকবো। আগের লিমনের মতো সব কথাই শুনবো। বাবা, অনেকদিন পর আজকে একটু শান্তি পেলাম। মায়ের দিকে তাকিয়ে দেখি কান্না করছে। এ কি মা, কান্না করছো কেন? আমি আর যাব না, সত্যি বলছি মা বলেই চোখের পানি মুছে দিলাম। বাবা, এটা কষ্টের কান্না না, খুশিতে চোখের পানি বের হয়ে গেছে। আর কখনো কাঁদবে না। এখন চলো, ওকে আমি বাসায় গিয়ে দেখতেছি। অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি মুচকি হাসি দিলাম, কারণ জানি মামি রাগ ভাঙানো আমার কাছে কঠিন কিছু না। তারপর সবাই বাসার দিকে রওনা দিলাম। রিক্সা চড়তে গিয়ে পড়লাম গিয়ে আরেক ঝামেলায়। একটা রিক্সায় আছে, কিন্তু আমি আর শিফা দাঁড়ানো। পরিবারকে ক্ষমা করলেও শিফাকে ক্ষমা করব না। আজ আমার জীবনে যা খারাপ হয়েছে সব ওর জন্য। কি হলো, তোরা রিক্সায় উঠছিস না কেন? আর তো রিক্সা দেখছি না, আরেকটা রিক্সা লাগবে। আমার সাথে তো ব্যাগ আছে। আমাদের এখানে একটা ব্যাগ দে, আর একটা ব্যাগ নিয়ে তোরা ওই রিক্সায় ওঠ। আরে না, তোমাদের যেতে কষ্ট হবে। চুপচাপ এখানে একটা ব্যাগ দিয়ে ওই রিক্সায় তোরা দুজন উঠে পড়। মায়ের কথা শুনে মায়ের ওই রিক্সায় একটা ব্যাগ দিয়ে আরেকটা ব্যাগ নিয়ে আমি রিক্সায় উঠে পড়লাম। শিফা উঠে আমার পাশে বসলো। আমি ওর দিকে তাকালাম না। রিক্সা চলতে শুরু করলো গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম। বাসায় প্রবেশ করে যেই ব্যাগ রাখলাম তখনই মামি এসে আমার কান ধরলো। আহ মামি, ছাড়ো, ব্যথা পাচ্ছি। যখন শুনলাম তুই আবার কোথাও চলে যাচ্ছিস তখন আমার কেমন লাগছিল। আর যাব না বলছি তো। সেটা তো তুই প্রতিবারই বলতি, কিন্তু শেষে আমাকে না জানিয়ে চলে যাস, অভিমানী কণ্ঠে বলল। আমি এবার মামির গলা জড়িয়ে ধরলাম। আর কখনো তোমাকে না বলে কিছু করব না মামি। মামি কাকে বলছিস হারামজাদা? আমি তোর মা, এখন আমাকে মা বলি ডাকবি। আচ্ছা, শাশুড়ি মা ডাকবো। না, আমাকে শুধু মা ডাকবি। শাশুড়ি মা ডাকতে হলে তোর মাকে ডাকবি, কারণ ভাবি তোর থেকে শিফাকে বেশি ভালোবাসে। কেন আমাকে শাশুড়ি মা ডাকবে কেন? আমাকেও মা ডাকবে। আচ্ছা, আমি তোমাদের দুজনকেই মা ডাকবো। আচ্ছা, এবার তো আমাদের বাসায় যেতে হবে। সবাই সবকিছু গুছিয়ে নিও, কালই বাসায় চলে যাব। কতদিন পর বাসায় সবাই একসাথে থাকবো। মা, লিমন আর শিফার বিয়েটা এবার বড় করে অ্যারেঞ্জমেন্ট করলে কেমন হয়? বা, ভালো একটা বুদ্ধি দিয়েছিস মা, সবাই মিলে একসাথে আনন্দ করব। আবার বিয়ের ব্যবস্থা কেন করতে হবে, এসব থাক। তুই থাম, বহুত জ্বালিয়েছিস আমাদের, এবার তোকেও আমরা জ্বালাবো। শিফার দিকে তাকিয়ে দেখি লজ্জায় নিচে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। যা ইচ্ছে করেন, আমাকে কেউ কোনো পেইন দিবেন না, কথাটা যেন মনে থাকে। শিফা আমার কথার ধরন বুঝে গেল, কারণ ও তখন বলেছিল আমাকে জ্বালাতন করবে না। মুখ থেকে নিমিষেই হাসি চলে গেল। পেন কাকে বলে এইবার বুঝবি তুই। যাই হোক, আমি রুমে চলে গেলাম। দুপুরে সবাই একসাথে খেতে বসলাম। মামি খাইয়ে দিচ্ছে আমাকে। দেখ রুহি, নিজের মেয়ের জামাইকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আমি আমার ছেলেকে খাওয়াই, তোরা একদম নজর দিবি না। হিংসে হয় বুঝছো? সবাই আমার কথা শুনে হেসে দিল। হিংসে কেন হবে? বানরকে তো খাইয়ে দিতে হয়, না হলে লাফালাফি করে। একদম বাদর বলবেন না, আমি বানর হলে আপনার পেয়েছি। ক্ষমা চাইলাম তোর কাছে, আর কিছু বলবো না তোকে। ও সব সময় আমাদের কথার জালে ফাঁসাবেই, ছোটকালের অভ্যাস এখনো গেল না। বিয়ের অনুষ্ঠানে ওকে মজা বোঝাবো,
তারপর সবাই খাবার খেয়ে নিলাম। কতদিন পর সবার সাথে হাসি খুশিভাবে কথা বললাম। আসলে জীবনে কখন কি হয় তা কখনোই বোঝা যায় না। এইভাবে দুষ্টুমিতে কেটে গেল দিনটা। রাতের খাবার খেয়ে রুমে আসলাম। একটু পর শিফা রুমে আসলো। তুই এখানে? আবারও বললি না আমাকে জ্বালাতন করবি না। আমি জ্বালাতন না করলেও তুমি কখনোই যাবে না তো আমাদের ছেড়ে? হুম। তবে আমি কখনো তোমাকে জ্বালাতন করব না, কিন্তু আমাকে একটা বাবু এনে দিতে হবে। থাপ্পড় খেতে ইচ্ছে করে তাই না? স্ত্রীর গায়ে হাত তুলে পাপ হয়, জানো না? পাপ হলে আমার হবে, তোর কি? স্বামীকে পাপ থেকে বিরত রাখা স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। তোর বক্তৃতা শেষ হলে এখন রুম থেকে বের হ। আজকে আমি তোমার সাথে ঘুমাবো, বেশি কথা বললে তোমাকেও ঘুমাতে দিব না। জানি তো কুকুরের লেজ কখনো সোজা হয় না, তুই কেমনে পাল্টাবি? আমি কুকুর হলে তুমি আমার স্বামী, তুমি কি হবে? থাপ্পড় দিয়ে গালের সব দাঁত ফেলে দিব। যা নিচে বিছানা করে ঘুমা। আচ্ছা ঘুমাচ্ছি, বিয়ের আগে এই কয়দিন, বিয়ের পর তোমাকে মজা বোঝাচ্ছি। আচ্ছা তখন দেখা যাবে, এখন নিচে নেমে ঘুমা। শিফা উঠে দাঁড়িয়ে আমার গালে একটা কিস করে দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে। আমি গিয়ে ওয়াশরুমের দরজা বাইরে থেকে আটকে দিলাম। আমাকে জ্বালাতন করার শখ না, এখন বাথরুমে ঘুমা। আর জীবনেও তোমাকে জ্বালাতন করব না। এবার দরজাটা খুলো। কখনো শুনেছিস কুকুরের লেজ সোজা হয়েছে? তোকে আমি ভুল করে বিশ্বাস করি না। প্লিজ দরজাটা খুলো, অন্ধকারে ভয় লাগছে খুব। তাতে আমার কি, তুই এখানেই থাক, আমি ঘুমাতে গেলাম বলেই বিছানায় এসে শুয়ে পড়লাম। ওই পাশে শিফা শুধু দরজা ধাক্কাচ্ছে। এর ভেতরে কি দয়া মায়া নেই নাকি? 10টা না 5টা না, আমি ওর একমাত্র বউ। আমি বিছানায় বসে সব শুনছি। তোর জন্য আমার কখনো দয়া মায়া হবে না। তখনই দরজায় নক পড়লো। এখন আবার কে এলো বলতে বলতে দরজা খুললাম। দরজা খুলতেই ভাবিরা আমাকে সরিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। আপনারা এখন এখানে কেন? কেন তো কি ডিস্টার্ব করলাম বুঝি? অবশ্যই আমি ঘুমাতে চেয়েছিলাম। চাপা মারিস না, বল শিফার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবি। এটা আপনাদের কোন দিক দিয়ে মনে হলো? এতদিন পর সব ঠিকঠাক হলো, এটা স্বাভাবিক তাই না? ওয়েট, শিফা কোথায়? তখন শিফা ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে বলে, আমি ওয়াশরুমে। ভাবি, তোমার দেবর আটকে রাখছে। মেজো ভাবি গিয়ে দরজা খুলে শিফাকে বের করে আনলো। তুই ওকে ওয়াশরুমে আটকে রেখেছিলিস কেন? আপনার না আসলে আজও ওয়াশরুমেই ঘুমাতো। তুই কি ভালো হবি না? বউকে পেয়ে রোম্যান্স করবি তা না করে সব উল্টাপাল্টা কাজ করছিস। আরে ভাবি, শুধু শুধু আজাইরা কথা বলিয়েন না। এসেছিলেন তো জ্বালাতন করতে, কিন্তু এসে দেখেন উল্টা আমি জ্বালাতন করছি। যাই হোক, আমি ঘুমাবো, আপনারা রুমে যান। আর হ্যাঁ, ওকেও নিয়ে যান, আমাকে যেন না জ্বালাই। তোমার লজ্জা করে না বউ থাকতে একা একা ঘুমাতে? শিফার কথা শুনে ভাবিরা হেসে দিল। তোরা থাক, আমরা আসছি। আর হ্যাঁ লিমন, তোর বউ তুই সামলা। তারপর তারা দুজনে চলে গেল। শিফা গিয়ে রুমের দরজা আটকালো। আমি বিছানার মাঝখানে শুয়ে পড়লাম। দেখেও বিছানায় কোথায় শুতে পারে। শিফা এসে দেখে আমি মাঝখানে শুয়ে আছি, পাশে ওর জন্য জায়গা নেই। বাহ, তুমি তো খুব রোমান্টিক বলে আমার উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি উঠে ঠাস করে লাগিয়ে দিলাম গালে। এতক্ষণ ভালোভাবে বলছি, কথা কানে যায় না তাই না? শিফা আমার রাগ দেখে ভয় পেয়ে গেছে। থাপ্পড়টাও জোরে মেরেছিলাম তাই গালে হাত দিয়ে আছে। এখন এত ভালোবাসা উতলে পড়ছে কেন? যখন একটা ফ্রেন্ডের জন্য আমাকে ইগনোর করছিলি তখনই ভালোবাসা কই ছিল? যখন একটা ফ্রেন্ডকে মারার জন্য আমাকে থাপ্পড় দিয়ে তোর সামনে যেতে মানা করছিলি তখন ভালোবাসা কই ছিল? দিনের পর দিন ইগনোর করেছিস, তিলে তিলে শেষ করে দিছিলি আমায়। তুই কি মনে করেছিস আমি এগুলো এত সহজে ভুলে যাব? কখনো না। আমার ভালোবাসা পায়ের তলে রেখে আমাকে কষ্ট দিয়ে ফ্রেন্ডের সাথে সময় কাটাতি, সবকিছুই আমার মনে দাগ কেটে আছে। তোর জন্য আমার বাবা মার থেকে দূরে থাকতে হয়েছে, আমার পরিবারের চোখের পানি দেখতে হয়েছে আমায়। আর আমি তো তোকে ভালোবাসতেও চাইছিলাম না, জোর করে ভালোবাসা আদায় করলি। যখন তোকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম তখন থেকে আমাকে তিলে তিলে শেষ করে দিলি। তোর কি মনে হয় এর ক্ষমা আদৌ আছে? থাকলেও মনে হয় না আমি ক্ষমা করতে পারবো। এর থেকে ভালো হবে তুই অন্য কাউকে নিয়ে সুখে সংসার কর। আমার কাছ থেকে তুই শান্তি পাবি না। তোকে দেখলেই 1 সেকেন্ডের মধ্যে আমার রাগ তীব্র হয়ে যায়। আমি তো তোকে সহ্যই করতে পারবো না। শিফা এতক্ষণ ধরে আমার কথা শুনছিল আর কাঁদছিল।
ও কি করবে এই কথাগুলোর জবাব ওর কাছে নেই, তবুও তুমি আমাকে তোমাকে ছেড়ে যেতে বলো না। হ্যাঁ জানি আমি ভুল করেছি, তুমি এর জন্য নিজ হাতে আমাকে শাস্তি দেওয়ার দাও, তবুও ছেড়ে দিও না আমায়। আমার ভালো থাকতে হবে না, আমার তোমার সাথে থাকলেই হবে। তোমার আমাকে দেখলে রাগ উঠে, তাই তো? তোমার রাগ উঠলে তোমার যখন মারতে ইচ্ছে করবে মাইরো, তবু আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। তুই কেন বুঝতে পারছিস না? তুই আমার কাছে ভালো থাকতে পারবি না। তোমার তা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে ঘুমাচ্ছি। আমি কিছু বলতে চেয়েও থেমে গেলাম। শিফা নিচে বিছানায় করে শুয়ে পড়ল। আমিও বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে খেয়ে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার সবকিছু নিয়ে বের হলাম আমার নিজ বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। বাসের টিকিট আগে অনলাইনে কেটে রেখেছিলাম, তাই সিট পেতে কোনো সমস্যা হয়নি। বাসে উঠে সবাই সিটে বসে পড়ল। মামা মামি একসাথে, বাবা মা একসাথে, আর দুই ভাবি একসাথে বসলো। আমার শিফার সাথে বসা ছাড়া কোনো উপায় ছিল না। লিমন, শেফাকে জানালার পাশে দিস, না হলে কিন্তু বমি করে তোর অবস্থা শেষ করে দিবে। আমি আর কিছু বললাম না। শিফা জানালার পাশে বসলো, তারপর আমিও পাশের সিটে বসলাম। শিফাকে এতটা চুপচাপ দেখে আমি অবাক হচ্ছি। কালকে রাতের ডোজটা ভালোই কাজে লেগেছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। বিকাল 4টার সময় এসে বাস থামলো আমার চিরচেনা শহরে। 3 বছর পর আসলাম, অনেক কিছুই পাল্টে গেছে। যাই হোক, ভাইয়ারা আসলো আমাদের রিসিভ করতে গাড়ি নিয়ে। সবাই মিলে বাসায় চলে আসলাম। সত্যি এখন খুব ভালো লাগছে। হারামিগুলোকে জানাইনি যে আমি চলে এসেছি, ওদের সরাসরি সামনে গিয়ে সারপ্রাইজ দিব। অনেক দিন পর বাসায় আসলাম, কেমন যেন লাগছে। অনেক জার্নি করার জন্য ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে হালকা বিশ্রাম নিয়ে বের হতে হবে। হারামিগুলোর সাথে অনেক দিন দেখা হয়নি, তাই ব্যাগগুলো নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুমটা আগের মতনই আছে। যাই হোক, ব্যাগ রেখে জামা কাপড় বের করে ফ্রেশ হয়ে বের করলাম। তখনই শিফা সামনে আসলো। কিছু বলবি? হ্যাঁ, তোমাকে ফুপি নিচে ডাকছে। আমি আর কিছু না বলে নিচে চলে গেলাম। শিফাও নিশ্চুপ আমার পিছু পিছু আসলো। লিমন, এসে পড়েছিস? বস, আগে খাবারটা খেয়ে নেই। খাবার রান্না করলো কে? আমি বাইরে থেকে আনিয়েছি। আরে ও আচ্ছা। তারপর সবাই খেতে বসলাম। হঠাৎ বাবা বড় ভাইয়া ও মেজো ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, আমি ভেবেছিলাম লিমন আর শিফার বিয়েটা আবার দেব ধুমধাম করে। ভালো হবে, অনেকদিন আনন্দ হয় না। বলছিলাম কি, এখন অনুষ্ঠান না করলে হয় না? সবাই একটু রিল্যাক্স থাকি। কেন মা, তোর কি কোনো সমস্যা আছে? না, আসলে এতদিন পর আপনাদের ছেলে ফিরলো, এখন একটু এনজয় করুক ইচ্ছে মতো। বিয়ে হলে তো একটু দায়িত্ব থাকবে। সবাই মিলে মজা করবো আমরা। তাহলে আমি যখন কাকা হব তখন অনুষ্ঠান করব। বড় ভাই ও মেজো ভাইয়ের খাওয়া অবস্থায় কাশি উঠে গেল। বড় ভাবি ও মেজো ভাবি লজ্জায় মাথা নিচে নামিয়ে রাখছে। তোর এই খোঁচা মারা অভ্যাসটা এখনো গেল না। ভাইয়া কথা শুনে সবাই হেসে দিল। আমাদের কোম্পানির দায়িত্ব এতদিন আমরা দুইজন সামলিয়েছি, এখন তোমার ছোট ছেলেকেও আমাদের সাথে দায়িত্ব নিতে হবে। লিমন অনেক দিন পর বাসায় এসেছে, ওকে প্যারা দিবি না, ও ওর মতো থাকবে। এই কয়েকদিন ঘোরাফেরা করুক। তারপর সবাই খাবার খেলাম। যাক, বিয়ের অনুষ্ঠান হবে না, ভালো হয়েছে। শিফা বুঝে গেছে হয়তো আমার সাথে থাকলে ভালো হবে না। ও যখনই ডিভোর্স চাইবে আমি সাথে সাথে দিয়ে দিব। যাই হোক, রুমে গিয়ে রেডি হলাম বের হবার জন্য। শিফা শুধু শুধু পিছন পিছন ঘুরছে, মনে হচ্ছে কিছু বলবে। হয়তো এখন ডিভোর্স চাই, ও সেটা বলতে পারছে না। ওকে কথা বলার সুযোগ দেই কি করে। কিরে, কিছু বলবি? পিছনে পিছনে ঘুরছিস কেন? কিছু কথা বলার ছিল বলেই গিয়ে দরজাটা বন্ধ করলো। কি বলবি? তাড়াতাড়ি বল, আমি বের হব। তুমি তো সবাইকে ক্ষমা করে দিলে, আমাকে কেন কষ্ট দিচ্ছ? দেখ শিফা, আমি তোকে কষ্ট দিতে চাইছি না, তোকে আমার সহ্য হয় না। এর থেকে ভালো হবে তুই আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নে। কি বলছো এসব? আমি কেন তোমাকে ডিভোর্স দিব? আমার জান থাকতে আমি তোমার থেকে দূরে যাব না কখনো। সেই ছোট থেকেই তুমি আমার একমাত্র ভালোবাসা, আর আমি তোমার সাথে সারা জীবন থাকবো। তোর ভালোর জন্য বলছিলাম, এভাবে তুই ভালো থাকবি না। শিফা এবার আমার পায়ের কাছে বসে পড়ল। আরে আরে, কি করছিস? আমি তোমার পা ধরে মাফ চাইছি, প্লিজ এমনটা করো না। আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? একটা ভুলের শাস্তি আর কত দিবে? আচ্ছা, যা কষ্ট দাও সমস্যা নেই, কিন্তু কখনো আমাকে ছেড়ে দিও না।
যতদিন বাঁচবো আমি তোমার সাথেই থাকতে চাই। আমি কি বলবো বুঝতে পারছি না। ওকে দেখলেই তো আমার রাগ উঠে যায়। আমি রুম থেকে বের হয়ে গেলাম। অনেকদিন পর বন্ধুদের কাছে যাব, তাও না জানিয়ে ওরা এখন কলেজ মাঠেই আছে, কারণ ওরা বলেছিল প্রত্যেক দিন বিকালে ওখানে আড্ডা দেয়। বাসা থেকে একটা রিক্সা নিয়ে কলেজ মাঠে চলে গেলাম। ভাড়া মিটিয়ে কলেজে প্রবেশ করতেই এক কোনায় ওদের বসে থাকতে দেখলাম। ওদের দেখে হেঁটে ওদের কাছে চলে আসলাম। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। সবার সাথে কোলাকুলি করে সিগারেট ধরিয়ে বসলাম গোল করে। লিমন, হঠাৎ করে এখানে চলে আসলি যে? আর তোর ফোন বন্ধ কেন? জানিস কত টেনশনে ছিলাম আমি। সরি বন্ধু, তোদের সারপ্রাইজ দিতে ফোন অফ রেখেছি। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে আসার কারণ কি? আসলে তারপর পরিবারের সাথে সব ঝামেলা মেটানোর কথা বললাম। শিফাকে মেনে নেয়নি, তাও বললাম। যাক, ভালোই হয়েছে, এবার প্রতিদিন আড্ডা দিতে পারবো বিকালে। এখন থেকে আড্ডা হবে। ভাই বাসা থেকে বিয়ের জন্য ডাকাডাকি করছে, কিন্তু তোর ওই কাহিনীর জন্য আমাদের বিয়ের করার ইচ্ছা মিটে গেছে। আরে ভাই, তোরা এবার বিয়ে করে নে, সবাই এক হয় না। ওইসব পরে ভাবা চলে, এখন সবাই মিলে ঘুরতে যাই। চল। অনেক পরে নিজের এলাকায় আসলাম। তারপর সবাই মিলে অনেক ঘোরাঘুরি করলাম। বাসায় ফিরতে রাত হয়ে গেল। আম্মু ফোন করেছিল। আগে আমি বলে দিয়েছি আজ ফিরতে দেরি হবে। যাই হোক, বাসায় গিয়ে কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। তাকে দেখি শিফা দাঁড়ানো দরজার কাছে। মনে হচ্ছে দরজার কাছে আগে থেকে দাঁড়ানো ছিল। আমি কিছু না বলে ভেতরে প্রবেশ করলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি, দুজন একসাথে খাবো। আমি খেয়ে এসেছি, তুই খেয়ে নে। তোর আমার জন্য এত আদিক্ষেতা দেখাতে হবে না বলে রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি শিফা নিচে বিছানা রেডি করছে কাঁদতে কাঁদতে। আমি দেখেও না দেখার ভান করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। এভাবে চলে গেল 2 মাস। শিফাকে সবসময় ইগনোর করে চলতাম, আর ও প্রতিদিন রাতে কান্না করত। রাতে দেরি করে আসলে খাবার নিয়ে অপেক্ষা করত আমার জন্য। শিফার অবস্থা করুণ, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। দেখে মায়া হয়, কিন্তু আগেই কথা মনে পড়লে রাগ বেড়ে যায়। আমি আমাদের কোম্পানিতে জয়েন করেছি। কাজের শেষে প্রতিদিনই আড্ডা দিয়েছি। হঠাৎ করে আম্মু একদিন বিকালবেলা ডাকলো আমায়। আম্মু বলো কি বলবে। আমাকে চুপচাপ বিছানায় বসিয়ে দিল। বাবা, তুই কি শিফাকে মেনে নিস? কেন মা? দেখ বাবা, আমি সবকিছুই বুঝি। মেয়েটাকে আর এভাবে কষ্ট দিস না। ওর অবস্থা দেখেছিস? মনে হয় দিনে 24 ঘন্টার 16 ঘন্টায় কান্না করে। আমি কি করতে পারি মা? আমার ওকে সহ্য হয় না। বাবা, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, আর কষ্ট দিস না ওকে। তুই আমাদের ছেড়ে যাওয়ার পর মেয়েটা 2 বার আত্মহত্যা করতে গেছিল, কোনো রকমে বেঁচে ফিরছিল, সারাক্ষণ কান্না করতো। তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে চাকরি করতে বললাম। তারপর ওর নানা বাড়ি ওই কলেজে নিয়োগ চলছিল। ওর নানা বলে দেওয়ায় চাকরিটা হয়ে যায়। সেখানে কিন্তু দেখ, সেখানে গিয়েই খুঁজে পাই তোকে। তোকে খুঁজে কি খুশি হয়েছিল তা তোকে বুঝাতে পারবো না। আমাদের ফোন করে বলেছিল, তখন ওর খুশি কে দেখে। মা এবার আমার হাত ধরে তার মাথায় রাখলো। মা বাবা, তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, তুই ওকে মেনে নিবি। একটা সুযোগ দিয়ে দেখ ওকে। এরপর যদি কিছু হয় আমি আর কিচ্ছু বলবো না। ভালো, তোকে আমিও বাসি, কিন্তু আমার কথা মনে পড়লে কিন্তু আগের কথা মনে পড়লে রাগ উঠে যায়। তুই ওকে একটা সুযোগ দে। আচ্ছা আম্মু, দেখি কি করা যায় বলেই মায়ের রুম থেকে বের হয়ে আসলাম। মায়ের কথা শুনে কিছুই ভালো লাগছিল না। শিফাও তো কষ্ট কম পায়নি, আর আমাকে ভালো না বাসলেও তো এত বছর অপেক্ষা করতো না। কি করবে কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি রেডি হয়ে বাসার বাইরে বের হলাম। উদ্দেশ্য আড্ডা দিতে যাওয়া, কারণ ওখানে গেলে মনটা ভালো হয়ে যায়। পৌঁছে দেখি শুধু সিয়াম আর রুদ্র আসছে। তাই মিলে চা খেয়ে মাঠে বসে গেলাম। কিছুক্ষণের মধ্যে আনান আর পার্থ চলে আসলো। ওরা নিজেদের মতো এটা ওটা নিয়ে কথা বলতে লাগলো, কিন্তু আমি শুধু সিগারেটটা ধরিয়ে খেয়ে যাচ্ছি। শুধু মায়ের কথা মনে পড়ছে, ওকে কি মেনে নিব? কিন্তু ওকে দেখলে যে রাগটা উঠে, কন্ট্রোল করব কিভাবে? কিরে দেবদাস, কি ভাবছিস? বেটা মা আবার একটা ঝামেলা করে দিল। আন্টি আবার কি করলো? ভাই, আজকে আসার সময় মা ডাক দিয়ে যা বললো সব বললাম। আন্টি যা বলেছে ঠিক বলেছে, অনেক হয়েছে, এবার সবকিছু মেনে নিতে হবে। লিমন, এভাবে আর কতদিন থাকবি বল? শিপা ভাবিরও ভালো থাকতে ইচ্ছে করছে, কিন্তু তুই শুধু কষ্ট দিচ্ছিস। কিন্তু দেখ, তোকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিনি। তোরাও বলছিস? আর আমি এবার সব ঠিক করে নে আর আমাদের কাকা বানিয়ে দে। তোরা বিয়ে করে আমাকে কাকা বানা। তোর জন্য এতদিন বিয়ে করিনি, কিন্তু এবার আমাদের আটকাই কে?
ওর আগের আকামগুলোর প্রমাণ আমি এখনো রেখেছি। ভাই, আবার ওইসব উঠাচ্ছিস কেন? যা সবার আগে আমি তোদের কাকা বানিয়ে দিব। ভাই তুই আগে বিয়ে তো কর। এভাবে আড্ডা দিতে দিতে মন ভালো হয়ে গেল। ঠিক করে নিয়েছি এবার শিফাকে মেনে নিয়ে একটা সুযোগ দিব। দেখি আল্লাহ আমার ভাগ্যে কি লিখে রেখেছে। কিন্তু একটা কথা বলে রাখি, মেনে নিলে সারাক্ষণ প্যারার উপর রাখবে। যাই হোক, আড্ডা দিয়ে রাত করে বাসায় ফিরলাম। প্রতিবারের মতো আজও শিফা কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করে রুমে চলে আসলাম। শিফাও আমার পিছু পিছু রুমে চলে আসলো। আজকেও খাবার খাবে না? না, আমি খেয়ে এসেছি, তুই খেয়ে নে। শিফা কিছু না বলে নিচে চলে গেল। আমি ওকে ফলো করছি, দেখি ও কি করে। দেখি সব কিছু গুছিয়ে একা একা ছাদে চলে গেল। আমিও পিছু নিলাম। ছাদে গিয়ে দেখি শিফা কান্না করছে। আমি ওর পিছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। সাথে সাথে শিফা ভয় পেয়ে কেঁপে উঠে আমার দিকে ফিরল। পিছনে আমাকে দেখে সাথে সাথে শিফা জড়িয়ে ধরল। তুমি কেন এমন করছো আমার সাথে? আর কত কাঁদাবে আমায়? প্লিজ এইবার আমাকে একটু ভালোবাসো। আচ্ছা ঠিক আছে। শিফা আমাকে ছেড়ে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আর আমি ভেবে নিয়েছি আমার বউকে আর কষ্ট পেতে দিব না। শিফা আমার কথা শুনে জড়িয়ে ধরে অনবরত কাঁদতে থাকলো। এইভাবে আমার বউয়ের চোখের পানি আর পড়বে না বলে চোখের পানি মুছে দিলাম। আমার এখন এটা স্বপ্ন বলে মনে হচ্ছে। এটা কোনো স্বপ্ন নয়। তুই এখন থেকে হাসি খুশি থাকবি। ওই, আমাকে তুই বলছো কেন তাহলে? আমি আর তুমি বলতে পারবো না। সেটা সময় হলেই আমি বুঝে নিব। আমাকে মেনে নিয়েছো, এইটাই অনেক বলে আবার আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা চল এখন রুমে যাই। যেতে পারি, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি এটা পারবো না। অনেক কষ্ট দিয়েছো আমায়, আজ আমাকে কোলে করে নিচে নামাতেই হবে, না হলে আমি আজ এখানেই থাকবো। তারপর আর কি করার, শিফাকে কোলে তুলে নিলাম। শিফাও আমার গলা জড়িয়ে ধরলো। কোনো মতে শিফাকে নিয়ে নিচে নামলাম। এবার হয়েছে তোর? আমার সোনা বর। আচ্ছা এবার নিচে বিছানা করে ঘুমিয়ে পড়। আচ্ছা তাহলে চলো বাসর নিচে করি। কিসের বাসর? চুপচাপ নিচে ঘুমা, মেনে নিয়েছি এটাই অনেক। কোনো বাসর হবে না। তুমি বলবে আর আমি তো মেনে নিব, তাই না? অনেক কষ্ট দিয়েছো, আজ সব শোধ করব বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আর কি দেখছেন? এবার নতুন গল্পের জন্য রেডি হন।